মেসেজ করলো। প্রিয়ম প্রত্যয়ের মেসেজ পেয়ে কাজে লেগে গেল। ইচ্ছে বাইরে তাকিয়ে আকাশ দেখছে আর হাজারো প্রশ্ন ছুড়ে দিচ্ছে প্রত্যয়ের দিকে। যেমন আকাশে পাখি উড়ে কেন? বনো ফুলগুলো কি কেউ চুরি করে? সিএনজি উড়ে যেতে পারে না কেন? রাস্তায় তো মানুষ কেন? ইচ্ছে প্রশ্নের একটা উত্তরও প্রত্যয়ের জানা নেই। তবুও কিছু একটা বলে ইচ্ছেকে বুঝ দিচ্ছে। সিএনজিওয়ালা ইচ্ছের কথা শুনে হাসলেন। একটু পরেই প্রত্যয় মুচকি এসে আদরে সুরে বলল, ইচ্ছে এবার থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, মজা করব, ঘুরবো। জানো প্রিয়ম, চাঁদ তুয়া তোমাকে কত মিস করে। ইচ্ছে একটা চিপস মুখে পুরে বলল, না, আমি আব্বুর কাছে থাকবো। আমি আব্বু আম্মুকে মিস করছি। কথাটা শুনে প্রত্যয়ের হাসিটা মলিন হয়ে গেল। ইচ্ছেকে সামলাবে কি করে, এটা নিয়ে প্রত্যেক খুব চিন্তিত। সে তো মৃত্যুর মানেই বোঝে না, ইচ্ছে বুঝবেও না এই কঠিন সত্যের মানে। ওদিকে সায়ন মর্গের কাজ সেরে লাশ দুটো অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়ে দিল আর প্রত্যেককে মেসেজ করে জানিয়ে দিল। প্রত্যয় ফ্লাইটের মাধ্যমে ইচ্ছেকে নিয়ে ঢাকায় পৌঁছে গেল। সরাসরি বাসায় গিয়ে ওদের আগের ফ্ল্যাটেই উঠল। ইচ্ছে প্রত্যয়ের গলা ধরে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। পরদিন তুয়া চাঁদ একসঙ্গে রাস্তায় হাঁটছে। চাঁদ স্কুলে আর তুয়া যাচ্ছে কলেজে। রিক্সা পাচ্ছে না, তাই দুজনেই হাঁটছে। চাঁদের চোখ মুখ এখনো ফুলে আছে। তুয়া চাঁদের দিকে একবার তাকিয়ে বলল, প্রত্যয়ের সূত্র ধরেই ওর বাসায় পা দিয়েছিলাম, সাথে ওয়াদা করেছিলাম সংসারের সবাইকে ভালো রাখবো। কিন্তু একটা মানুষ সবাইকে সব দিক থেকে ভালো রাখতে পারে না। আমিও পারিনি। আমি কখনো চাইনি আমার জন্য আমার সংসারের কেউ কষ্ট পাক। আর এটাও সত্যি, তোমাকে যা হিসেবে নয়, তোমাকে আমি বোন হিসেবে মনে করি এবং ভালোবাসি। এজন্য বলছি, যদি তোমার সঙ্গে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে দুটো থাপ্পড় দিয়ে ভুলটা ধরিয়ে দিও। তবুও মনের মধ্যে রাগ পুষে রেখো না। সংসারে অশান্তি হলে আব্বু আম্মু কষ্ট পাবে। লোকে প্রত্যয় প্রিয়মের দিকে আঙুল তুলবে। চাঁদ অবাক হয়ে তুয়ার দিকে তাকালো। তুয়া কখনো ওর সাথে এমনভাবে কথা বলেনি, তবে ব্যাপারটা আন্দাজ করতে পেরে চুপ রইল। তুয়া ওর কণ্ঠস্বরকে গম্ভীর করে বলল, আর হ্যাঁ, প্রত্যয় ছাড়া আমার কারোর প্রতি না আসক্ত ছিল আর না আছে। এমন কাজ কখনো করব না যাতে সংসারে অশান্তি সৃষ্টি হয়, সবার সঙ্গে সবার সম্পর্ক নষ্ট হয়। অন্যের প্রতি আসক্তি হওয়ার আগে যেন আবার মৃত্যু হয়। শেষ বলা কথাতে চাঁদের কাছে সবটা স্পষ্ট হয়ে গেল। চাঁদ মাথা নিচু করে নিল। দুজনে হাঁটতে হাঁটতে কলেজ অব্দি এসে গেছে। পাশেই চাঁদের স্কুল। তুয়া চাঁদকে সাবধানে যেতে বলে নিজেই কলেজে ঢুকে গেল। চাঁদ ছলছল চোখে তাকিয়ে স্কুলের পেছনে পুকুর পাড়ে গিয়ে বসল। ও চোখের পানি ঝরঝর করে ঝরে ঘাসের মধ্যে হারিয়ে যাচ্ছে। তুয়ার কথার মানে চাঁদের বুঝতে বাকি নেই। তুয়া যে কষ্ট পেয়েছে কথার মাধ্যমে সেটা বোঝা গেল। চাঁদের নিজেকে খুব ছোট মনে হচ্ছে। চাঁদ চোখ মুছে টলটলে পুকুরের পানির দিকে তাকিয়ে রইল। জীবনটা সরলরেখার মতো হলেই বেশ হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ জীবন চলে তার সমীকরণে, যে সমীকরণের সমাধান মিলানো আমাদের সাধ্যের বাইরে। আজকাল এই প্রিয়মের অবহেলা চাঁদ সহ্য করতে পারে না। প্রিয়ম তো বলেছিল সে নতুন করে শুরু করবে, কিন্তু সে ব্যর্থ। চোখের সামনে তুয়াকে প্রতিনিয়ত দেখে ওর মনটা এখনও তুয়াতেই সীমাবদ্ধ। মনের উপর কারো হাত থাকে না, তেমনি প্রিয়মেরও নেই। আজকাল তুয়ার প্রতি যাদের বড্ড হিংসে হয়, মনে হয় তুয়ারই সব দোষ। তুয়ার জন্যই প্রিয়মকে অবহেলা করছে। প্রত্যয় প্রিয়ম দুজনেই তুয়াকে ভালোবাসে, কিন্তু কেন? চাঁদ কোন দিক থেকে কম? কেন প্রিয়মকে ভালোবাসে না? তুয়ার থেকে সেও তো কম সুন্দর নয়, তাহলে কেন প্রিয়ম এমন করে? চাঁদের মস্তিষ্কের এমন আরও প্রশ্ন এসে ঘুরপাক খাচ্ছে। আজ চাঁদের মনটা বড্ড বিষণ্ণ, তাই সে চুপ করে পুকুর পাড়ে বসে রইল। আর এক সপ্তাহ পর তোর এইচএসসি পরীক্ষা। কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে পড়তে বসেছে। প্রত্যয়ের আম্মু তোয়াকে পড়তে দেখে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে প্রিয়ম হন্তদন্ত হয়ে এসে তুয়ার রুমের দরজায় নক করলো। তুয়া প্রিয়মকে দেখে ঢু কুচকে নিল। প্রিয়ম দরজাতে দাঁড়িয়ে তুয়াকে বলল, বের হও, শিগগিরই চলো। তুয়া ঢু কুচকে বলল, কোথায় যাব? আমি এখন কোথাও যাব না। তুয়ার এমন ব্যবহারে প্রিয়ম বেশ অবাক হলো। তখন প্রত্যয়ের আব্বু আম্মু এসে তুয়াকে তাড়া দিলেন। অগত্যা তুয়া সহ সবাই একসঙ্গে বের হলো। গাড়িতে বসে একটু এগোতেই ওরা চাঁদকে আসতে দেখলো। মাঝ রাস্তা থেকে চাঁদকে ওদের সঙ্গে নিল। তুরাদের বাসাতে এসে গাড়ি থামলো। তুয়ার মনে একটা ভয় কাজ করছে। সে দৌড়ে সিঁড়ির কাছে পা রাখবে, তখন ওর আব্বু আম্মু তুরাক আর তিন্নিকে দেখে
থমকে দাঁড়িয়ে গেল। সবার চোখেই পানি। বাগানের দিকে পাশাপাশি দুটো কাফন পরা লাশ দেখে তুয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। কয়েক পা এগিয়ে লাশ দুটো দেখে ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল। হঠাৎ ইচ্ছের কথা মনে করে তুয়া আটকে উঠল। পেছনে ফিরে কিছু বলার আগে প্রত্যয়ের কোলে ইচ্ছেকে দেখে চুপ হয়ে গেল। পুরো ফ্ল্যাট জুড়ে থমথমে অবস্থা। জানাজার জন্য ফ্ল্যাটের সবাই এবং আরও মানুষ জমায়েত হয়েছে। ইচ্ছে উপস্থিত সবাইকে দেখছে। হঠাৎ ইচ্ছে প্রত্যয়ের কোল থেকে নেমে ওর আব্বুর লাশের কাছে গিয়ে বলল, আব্বু কোলে যাবো। আম্মু তোমার এমন জামা পরলে কেন? তোমরা ঘুমাচ্ছ? ইছের কথা শুনে প্রিয়ম গিয়ে ওকে কোলে তুলে নিল। ইচ্ছে চোখ বড় বড় করে আগ্রহ নিয়ে ওর আব্বু আম্মুকেই দেখছে। ওর আব্বু আম্মু এমন সেজেছে কেন? এত মানুষ ওর আব্বু আম্মুকে দেখছে কেন? ইচ্ছে প্রিয়মের কোলে থাকবে না, সে ওর আব্বু কোলে যাবে। ইচ্ছে প্রিয়মের কোল থেকে ছোটাছুটি করতে লাগলো। কয়েকজন লোক এসে খাটিয়া কাঁধে তুলে নিলেন। ইচ্ছে গলা ফাটিয়ে চিৎকার করছে। আম্মু আম্মু, আমার দুঃখ হচ্ছে, আমি তোমার কোলে যাব। আব্বু আব্বু, আমি ডাকছি, তোমাকে ডাকছি। আব্বু, পাপা পাপা, পিয়ম পিয়ম, আমাকে ছাড়ো, আমি আব্বু যাব। ছোট্ট ইচ্ছে আর্তনাদের সবার চোখ ভিজে গেল। প্রত্যয় সবাইকে এগোতে বলে ইচ্ছেকে কোলে নিল। ইচ্ছের কান্না দেখে প্রত্যয় প্রিয়মের চোখে অশ্রু ঝরছে। ইচ্ছে ওর হাত বাড়িয়ে ওর আব্বু আম্মুকে ডেকেই যাচ্ছে। সব পুরুষরা একে একে কবরস্থানের দিকে হাঁটা ধরল। ইচ্ছেকে সামলানোই যাচ্ছে না। প্রিয়ম ইচ্ছের আর্তনাদ সহ্য করতে না পেরে চোখ মুছতে মুছতে কবরস্থানের দিকে হাঁটা ধরল। ইচ্ছের আব্বু আম্মুর জানাজাতে অসংখ্য মানুষ হয়েছে। প্রত্যেক জানাজাতে শরিক হবে, কিন্তু ইচ্ছের জন্য যেতে পারছে না। ওর বুকের সাথে লিপটে গিয়ে ইচ্ছে আব্বু আম্মু বলে চিৎকার করে কাঁদছে। চাতুয়া সহ মহিলারাও খুব কাঁদছে। ইচ্ছেরা এখানে ছিল, তাদের সঙ্গে সবার চেনা জানা আছে। ইচ্ছে প্রত্যয়ের হাত থেকে নিজেকে ছুটিয়ে দৌড় দিল। ওর আব্বু আম্মুকে যেদিকে নিয়ে গেছে সেও ওই পথে দৌড় দিল। তখন তুরাগ দৌড়ে গিয়ে ইচ্ছেকে ধরে নিল। ইচ্ছে তুরাগকে কিল ঘুষি খামচি কামড় দিয়েও নিজেকে ছোটাতে পারল না। তুরাগ শক্ত করে ইচ্ছেকে বুকের সাথে জড়িয়ে রাখলো আর প্রত্যয় সে ইচ্ছের বাহুতে ঘুমের ইঞ্জেকশন পুশ করলো। তারপর ফুপিয়ে কাঁদতে কাঁদতে ইচ্ছের চোখে ঘুম নেমে এলো। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিল। তখন ইচ্ছে ঘুম জড়ানো কণ্ঠে বলল, পুত্র আব্বু যাব, আমার আম্মুর কাছে নিয়ে চলো, আমি আম্মুর কোলে ঘুমাবো। এই কথা বলতে বলতে ইচ্ছে ঘুমিয়ে গেল। প্রত্যয় ইচ্ছের চোখ মুছে বিছানায় শুইয়ে দিল। তুয়াকে ইচ্ছের খেয়াল রাখতে বলে প্রত্যয় অজু করে বেরিয়ে গেল। প্রত্যয় কবরস্থানে উপস্থিত হলে জানাজা শুরু হলো। জানাজার শেষে ইচ্ছের আব্বু আম্মুর দাফন কাজ সম্পূর্ণ হলো। চাঁদ কারো থেকে মাহিমের নাম শুনে ঘৃণা নিয়ে মনে মনে বলল, তুই আসলেই জানোয়ার মাহিম। প্রতিনিয়ত এত মানুষের মরণ হয়, তুই মরতে পারিস না? তোর মরণ হয় না কেন? মাসুম বাচ্চাটার চোখের পানির মূল্য তোকে দিতেই হবে, মিলিয়ে নিস। কথাটা বলে চাঁদ ঘুমন্তে ইচ্ছের দিকে তাকালো। একে একে সবাই কবরস্থান থেকে বাসায় ফিরল। রনিতের বাবা মা আর বড় ভাই এসেছিলেন। রনিত এবং ইচ্ছের মামা ভিডিও কলে মৃত বোনকে দেখল। ইচ্ছের মামা জীবিত থাকতে বোনের খোঁজ নেয়নি, অথচ বোনের মৃত্যুতে ঠিকই অশ্রু ঝরাচ্ছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ব্যাপারটা ঠিক এইরকম। বেশ কিছুক্ষণ পর প্রত্যয় প্রিয়ম ফিরে আগে ইচ্ছের কাছে গেল। ইচ্ছে প্রত্যয় ফ্ল্যাটে ঘুমাচ্ছে। তো আর ছলাছলা চোখে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। ওরই খুব কষ্ট হচ্ছে, আর ইচ্ছের বাবা মা সে তো কাঁদবেই। এদিকে সব কাজ সম্পূর্ণ করে প্রত্যয়রা বাসায় ফিরতে চাচ্ছিল। তখন তুয়ার আব্বু আম্মু ওদের বাদ সাধলেন। প্রত্যয় ওনাদের বুঝিয়ে বলেন, এখানে ইচ্ছে থাকলে আরো ভেঙে পড়বে, ওর বাবা মাকে খুঁজবে, কান্না করবে, তখন ওকে সামলানো আরো মুশকিল হয়ে যাবে। একথা শুনে ওনারা প্রত্যয়ের কথা মেনে নিলেন। প্রত্যয়দের কারো মন ভালো নেই, তাই জোরাজুরি করেও কেউ কিছু মুখে দিল না। মূলত এখন সবাই ইচ্ছেকে নিয়ে বেশ চিন্তিত। এদিকে ইচ্ছে ঘুম থেকে উঠে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। চাঁদ বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে, এজন্য সে ইচ্ছের যাওয়াটা টের পেল না। আর বাকিরা তোদের বাসায় কথা বলছিল যাতে ইচ্ছের ঘুমটা নষ্ট না হয়। নিচে ইচ্ছেদের আগের ফ্ল্যাটে গিয়ে ইচ্ছে দরজা ধাক্কাচ্ছে আর কেঁদে কেঁদে ডাকছে। আম্মু আম্মু, দরজা খুলো, আমি বাসায় যাব। আব্বু, দরজা খুলো, তোমার রাজকন্যা দুঃখ পাচ্ছি, আমি ডাকছি। আব্বু আম্মু। তুরাগ ফোনে রিচার্জ করে উপরে উঠতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল।
ইচ্ছে করুণ সুরে ওর আব্বু আম্মুকে ডাকছে। কেঁদে কেঁদে পুরো মুখটা লাল করে ফেলেছে। ডাগর ডাগর চোখ দুটো থেকে অঝরে অশ্রু ঝরছে। ওর হাতে পায়ে এখনো ব্যান্ডেজ করা। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। তুরাকে ছিঁড়ে কুড়ি নিয়ে বলল, জান পাখি, কাঁদে না সোনা, তুমি তো গুড গার্ল, আমার সোনা পাখিটা। ইচ্ছে এখন আরো কথা শুনতে নারাজ। ওর এখন আব্বু আম্মুকে চাই চাই। ইচ্ছে আম্মু আম্মু করে উচ্চ শব্দে কাঁদছে। ইচ্ছের কান্না শুনে প্রিয়ম দৌড়ে এসে ইচ্ছেকে কোলে নিল। ইচ্ছে প্রিয়মের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বমি করে দিল। তুরা ইচ্ছের কপালের দুই পাশে চেপে ধরল। প্রত্যয় পানি এনে ইচ্ছের মাথায় পানি দিয়ে একটু পানি খাওয়ালো। ইচ্ছে প্রত্যয়ের কোলে গিয়ে বুকের সাথে লেপটে গেল, যেন নিষ্প্রাণ একটা দেহ। প্রত্যয় পকেট থেকে রুমাল বের করে ইচ্ছের মাথা মুছে ইচ্ছেকে নিয়ে গাড়িতে বসলো। প্রিয়ম ওর আম্মুতে ডেকে ড্রাইভিং সিটে বসে পড়ল। তুয়ারা এসে গাড়িতে বসলে গাড়ি চলতে শুরু করলো। ইচ্ছে ক্লান্ত হয়ে থেমে থেমে ফুপাচ্ছে। চিৎকার করে কান্নার ফলে ইচ্ছের গলা বসে গেছে। প্রিয়ম আদরে সুরে ইচ্ছেকে বলল, ইচ্ছে মনে আমার সঙ্গে কথা বলবে না? আমি কিন্তু মেলা দুঃখ পাচ্ছি। প্রিয়ম কান্নারত কণ্ঠে বলল, ইচ্ছে পুতুলের বিয়ে দিবি না? ইচ্ছে কারোর সঙ্গে কথা বলছে না, শুধু বারবার কপালে হাত দিচ্ছে। প্রত্যেক ব্যাপারটা বুঝতে পেরে আলতো করে ইচ্ছের কপালে টিপে দিতে লাগলো। আরাম পেয়ে ইচ্ছে চোখ বন্ধ করে নিল। প্রত্যেক মুচকি এসে বলল, ইচ্ছে মনে চানাচুর খাবে? তুমি না খেলে কিন্তু প্রিয়ম পুরোটা খেয়ে নেবে। ইচ্ছে বসে যাওয়া গলাতে বলল, পুত্তই, আমি কানাচুর খাবো না, আমি আম্মু যাবো। ইচ্ছে মনোযোগ ঘোরাতে প্রিয়ম পার্কের সাইডে গাড়ি থামালো। তারপর ইচ্ছেকে কোলে নিয়ে বেলুনওয়ালার কাছে গেল। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি হরেক রকমের বেলুন আছে। বেলুনগুলোর কানও আছে, সাথে স্মাইলি ইমোজি বেলুনও আছে। প্রিয়ম ইচ্ছেকে বেলুন দেখে মন খারাপ করে বলল, না হাসলে বেলুনওয়ালা আমাদেরকে বেলুন দিবে না। এবার কি করব? বেলুনওয়ালা ভাবলেন এরা বাবা মেয়ে। বাবা বেলুন দিয়ে মেয়ের রাগ ভাঙাচ্ছেন, তাই উনি হেসে বললেন, একটু হাসো তো আম্মা, তাহলে বেলুন দিমু। ইচ্ছে ঘাড় ঘুরে ছোলো ছোলো চোখে প্রত্যয়ের দিকে তাকালো। তারপর দাঁত দেখিয়ে বলল, এই যে আমি হাসছি। ইচ্ছের কথা শুনে প্রিয়ম আর বেলুনওয়ালা দুজনে হেসে উঠল। প্রিয়ম অনেকগুলো বেলুনের সুতো ইচ্ছের হাতে কবজিতে বেঁধে দিল। হরেক রকম বেলুন একসঙ্গে বাতাসে উঠতে লাগলো। উড়ন্ত বেলুন দেখে ইচ্ছের মুখে একসাথে হাসি ফুটলো। লোকটা গাড়িতে বসে ওদেরকে দেখছে। একটু আগে ইচ্ছে কাঁদছিল, আবার এখন বেলুন পেয়ে হাসছে। একেই বলে বাচ্চা। চাঁদ তো গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। প্রিয়ম দোকানে গিয়ে অনেকগুলো চকলেট কিনে ইচ্ছেকে দিল। তবুও ইচ্ছের মনটা একটু ভার হয়ে আছে। তারপর প্রিয়ম পুনরায় ইচ্ছেকে প্রত্যয়ের গলি দিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো। তুয়া চাঁদ ইচ্ছের থেকে চকলেট আর বেলুন চাচ্ছে। ইচ্ছে ভ্রু কুচকে ওদের বলল, এগুলো সব আমার। কথাটা শুনে প্রত্যয় মুচকে এসে ইচ্ছের বেলুনগুলো জানালার বাইরে রাখলো। উন্মুক্ত বাতাসে বেলুনগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। তখন ইচ্ছে মিষ্টি এসে উড়ন্ত বেলুনগুলো দেখতে লাগলো। চাঁদ জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে, পৃথিবীতে খারাপ মানুষ না থাকলে বেশ ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ ভালো মন্দের পালা নিয়েই তো পৃথিবী। আচানক বেলুন ফাটার শব্দে চাঁদ চমকে উঠল। ওরা জ্যামে আটকে গেছে। পাশের গাড়িতে থাকা একটা মেয়ে পিন দিয়ে পরপর দুটো বেলুন ফুটো করে দিয়েছে। বেলুন ফাটাতে দেখে ইচ্ছে কেঁদে দিল। প্রত্যয় মাথা বের করে কিছু বলার আগে তুয়া হুড়মুড় করে গাড়ি থেকে নেমে গেল। প্রত্যয়ের আব্বু জিজ্ঞাসা করলেন, তুয়া একটু দরকার আছে আব্বু, বলেই দ্রুত গাড়ি থেকে নেমে গেল আর দৌড়ে পেছনের দিকে গেল। প্রত্যয় ইচ্ছেকে প্রিয়মের কোলে দিয়ে সেও তুয়ার পিছু নিল আর বলে গেল ওদের চলে যেতে। তুয়া কারণ ছাড়া এভাবে বের হতো না, আর এ কথা প্রত্যয়ের অজানা নয়। সেই কারণটা জানতেই প্রত্যয় তুয়ার পিছু নিল। প্রিয়ম ইচ্ছেকে পাশের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। একটু চিন্তিত হয়ে ইচ্ছের সঙ্গে গল্প করতে লাগলো। প্রায় 10 মিনিট পর জ্যাম ছুটলে প্রিয়মরা বাসার দিকে রওনা হলো। তুয়া প্রত্যয়কে নিয়ে নামি দামি একটা কফি শপে এসেছে। ওদের ঠিক সামনের চেয়ারে একজন মাথা নিচু করে বসে আছে। প্রত্যয় কফি অর্ডার করে অন্য চেয়ারে গিয়ে বসলো। তুয়া তখন শান্ত ভঙ্গিতে বলল, মিতু, তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? আমি ধর্ষিতা বলে নাকি অন্য কোনো কারণে? মিতু নিরুত্তর রইল। তুয়া তার ছেলের হাসি এসে বলল, বাহ, এই তোর বন্ধুত্ব? ধর্ষিতা হয়েছি বলে এভাবে পর করে দিলি?
মিতু দাঁত কটমট করে বলল, কেন এড়িয়ে চলি? তোর আর এক বয়ফ্রেন্ড পিয়মকে জিজ্ঞাসা কর। গাছেরও খাবি, আবার তলারও কুড়াবি। আর ভেবেছিলি আমি কিছু বুঝতে পারবো না? তো অবাক হয়ে বলল, প্রিয়ম আর বয়ফ্রেন্ড, এই কথা তুই বলতে পারলি? মিতু আরেকটু চেতে উঠে বলল, ভুল কি বলছি? মজা তো দুজনের থেকেই নিস, এখন আবার সাধু সাজছিস? তুয়া কিছু বলার আগেই প্রত্যয় তুয়ার পাশের চেয়ারে বসে বলল, ভাষা সংযত করে কথা বলুন। সংযত ভাষা হচ্ছে ভদ্রতার পরিচয়। মিতু তার ছেলের হাসি এসে বলল, ডক্টর প্রত্যয় নিজে অক্ষম বলে বইয়ের দায়িত্বটা ভাইকে দিয়েছেন, নাকি অন্য কোনো ঘাপলা আছে? মিতু কথাটা শেষ করতেই মিতুর গালে একসাথে দুটো থাপ্পড় পড়লো। বাম গালে দিয়েছে তুয়া, ডান গালে দিয়েছে প্রিয়ম। একসাথে দুটো থাপ্পড়ে মিতুর নাক দিয়ে রক্ত গড়িয়ে ওর মাথা ঘুরতে লাগলো। প্রিয়ম কখন এসেছে কেউ বুঝতেই পারেনি। প্রিয়ম রেগে মিতুকে দাঁড় করে আরেকটা থাপ্পড় বসালো। প্রত্যয় দ্রুত উঠে প্রিয়মকে থামালো। তখন মিতুর বফ কফি শপে প্রবেশ করলো এবং মিতুর কোন অবস্থা দেখে চেঁচিয়ে উঠল। মিতুর বফ হচ্ছে ডক্টর কাউসার। প্রত্যয় কাউসারকে দেখে অবাক হলেও প্রকাশ করলো না। কাউসার দ্রুত মিতুকে ধরে বসিয়ে পানি খাওয়ালো। প্রত্যয় পুরো কফি শপ 1 ঘন্টার জন্য বন্ধের ব্যবস্থা করলো, যাতে ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হয়। যুগ হিসেবে এখন তো এসবই বেশি হচ্ছে, তাই বুদ্ধিমানের মতো প্রত্যয়ের এই ব্যবস্থা। তুয়া মিতুর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। ওর রুচি হচ্ছে না মিতুর সঙ্গে কথা বলার। থাপ্পড় খেয়ে মিতুর অবস্থা খুব খারাপ। প্রিয়ম রেগে কিছু বলার আগেই প্রত্যয়কে থামিয়ে মিতুকে বলল, এসব কথা বলতে আপনার বিবেকে বাঁধলো না? যদিও বিবেকহীন মানুষরা সবই পারে, এটাও জানি। আপনি তাদের দলেরই অন্তর্ভুক্ত। সে যাই হোক, নিজের ফ্রেন্ডকে ধর্ষিতা প্রমাণ করে খুব শান্তি পেয়েছিলেন, তাই না মিস মিতু? তো অবাক হয়ে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয় আবার বলতে শুরু করলো, প্রিয়ম আপনাকে কলেজ থেকে টিসি নিতে বাধ্য করেছিল, কিন্তু আমি আপনাকে সুযোগ দিতে চেয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম আপনি নিজেকে শুধরে নেবেন। কিন্তু আফসোস, অমানুষরা মানুষের আয়ত্তে থাকে না, তাই নিজেদের শুধরাতে পারে না। এসব শুনে তুয়ার মাথাতে একটা প্রশ্ন এসে ধাক্কা খেল। এসবের পিছনে মিতু ছিল? আর এসব প্রত্যয় নিউক্লিয়ম জেনেও ওকে জানায়নি? অনাকাঙ্ক্ষিত ঘটনায় তুয়ার মস্তিষ্ক শূন্য হয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগলো। প্রত্যয়ে তুয়ার সামনে পানির গ্লাস এগিয়ে খেতে বলল। কাউসার তখন রেগে প্রিয়মকে বলল। কথাটা শেষ করার আগে প্রত্যয় সজোরে কাউসারের নাক বরাবর ঘুষি মেরে শান্ত কণ্ঠে বলল, খবরদার মা তুলে কথা বলবেন না। কাউসার নাক ধরে তৎক্ষণাৎ মেঝেতে বসে পড়ল। প্রিয়ম তখন বলতে লাগলো, ডক্টর কাউসার মিতুর আপন খালাতো ভাইয়ের সাথে বফ হয়। ওরা দুজন বখাটেকে টাকা দিয়ে এসব করিয়েছিল। মিতুর রাগ তুয়ার উপর আর কাউসারের রাগ ভাইয়ের উপর। মিতু টুয়ার বান্ধবী হলো বরাবরই সে হিংসুটি টাইপের। মিতু পূর্ব নামের এক ছেলে পছন্দ করত, কিন্তু ছেলেটা নাকি তুয়াকে পছন্দ করত। আর মিতু ভাবতো তুয়া এখানে কলকাটি নেড়েছে। তাছাড়া তুয়ার ডায়েরিতে ভাইয়াকে নিয়ে হয়তো কিছু লেখা ছিল, সেটা মিতু দেখেছিল এবং মনে মনে টুয়ার উপর রেগেছিল, কারণ মিতু প্রথম দেখাতেই ভাইয়াকে পছন্দ করেছিল। আগের বারের মতো টুয়া ভাইয়াকে ওর থেকে নিয়ে নিল। এদিকে ডক্টর কাউসারের ভাইয়ার প্রতি রাগের কারণ ছিল ভিন্ন। একদিন অন্য হসপিটালে ভাইয়া এক পেশেন্টের সার্জারি করতে গিয়েছিল। অপারেশন চলাকালীন কাউসার ভাইয়াকে দ্রুত হসপিটালে ফেরার খবর পাঠায়, কারণ ভাইয়ার হসপিটালে কাউসারের মাকে ভর্তি করা হয়েছিল। উনিও ছিল হার্টের পেশেন্ট। ওনার মায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না, একথা কাউসারও জানত। সার্জারি চলাকালীন পেশেন্টকে ফেলে সেদিন যেতে পারেনি ভাইয়া। ডক্টর ঈশান প্রাথমিক চিকিৎসা করার আগে কাউসারের মা মারা যায়। তখন থেকেই কাউসারের ভাইয়ার প্রতি এত রাগ। সে ভাবে ভাইয়ার অবহেলায় ওর মাকে হারিয়েছে, আর এরা দুজনেই রাগ তুলতে টোপ হিসেবে ব্যবহার করেছে তুয়াকে। মিতু ভেবেছিল ধর্ষণ না হয়েও ধর্ষিতার কালিমা তুয়া সহ্য করতে পারবে না। ফলস্বরূপ সে সুইসাইড করবে আর মৃত্যুর পথ পরিষ্কার হবে। তারপর বুদ্ধি খাটিয়ে ভাইয়ার মনে নিজের জায়গা তৈরি করে নেবে। কিন্তু আফসোস, ওদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মৃত্যুকে অপহরণ করে ভয় দেখিয়ে আমি এসব জেনেছি, আর মৃত্যুকে টিসি নিয়ে অন্য কলেজে যেতে বাধ্য করেছি। মৃত্যু টিস্যুতে নাকের রক্ত মুছে তাতে দাঁত চেপে বলল, বেশ করেছি। আমার সব পছন্দের জিনিস সব সময় ওই কেড়ে নেয়, দরকার হলে ভবিষ্যতেও করব। তুয়া ছলছল চোখে মৃত্যুর দিকে তাকিয়ে আছে।
এই মৃত্যুকে তার বড্ড অচেনা লাগছে। এদের দুজনের মুখে এক বিন্দু অপরাধবোধের চিহ্নটুকু নেই। কাউসার এখনও প্রত্যয়কে অপরাধী ভাবে। এতে প্রত্যয়ের কিচ্ছু যায় আসে না, কারণ আল্লাহ জানে তার মনের কথা। প্রিয়ম কথাগুলো বলে চুপ হয়ে গেল। তুয়া 2 হাত দিয়ে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদছে। প্রত্যয় তুয়াকে নিয়ে 2 পা বাড়িয়ে কাউসারের দিকে তাকিয়ে বলল, আমার হসপিটাল আপনাকে আর প্রয়োজন হবে না। আমি মনে করি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কথাটা বলেই আর না দাঁড়িয়ে 3 জনে বেরিয়ে গেল। কাউসার আর মৃত্যু বসে রাগে ফুঁসতে লাগলো। ওদিকে ইচ্ছে চাঁদের সঙ্গে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। প্রত্যয় বাসায় ফিরে ইচ্ছেকে ওদের বেডের মাঝখানে শুয়ে দিল। তারপর ওরা ফ্রেশ হয়ে খেয়ে ইচ্ছের পাশে শুয়ে পড়ল। মৃত্যুর কাজে তুয়া বোকার মতো কান্নাকাটি করলো না, বরং বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানালো। প্রত্যয় অপর পাশে অৎসোয়া হয়ে মনোযোগ দিয়ে বই পড়ছিল। ডক্টরদের জন্য ডিগ্রি আর পড়ার শেষ নেই। তুয়া গলা খাকারি দিয়ে প্রত্যয়ের দৃষ্টি আকর্ষণ করে ফ্লাইং কিস ছুড়ে দিল। প্রত্যয় তুয়ার কাজে মুচকি হাসলো। তুয়া শুয়ে শুয়ে ওর বই পড়তে লাগলো, কারণ কিছুদিন পর ওর এইচএসসি পরীক্ষা। এদিকে ইচ্ছে সরতে সরতে তুয়ার কোলের মধ্যে ঢুকে গেছে। রাত 1টার দিকে কেবল তুয়ার চোখ দুটো লেগে এসেছিল আর প্রত্যয় পানি খাচ্ছিল। হঠাৎ ইচ্ছে ঘুমে ঘুরে তুয়ার বুকের কাছে মুখ খুঁজতে খুঁজতে বলল, আম্মু দিদি থাবো, দিদি দাও আম্মু, দিদি থাবো। ইচ্ছের এমন কাজে তুয়া হুড়মুড়িয়ে উঠে বসলো। প্রত্যয় তুয়া দুজনে হতভাগ হয়ে তাকিয়ে আছে। ইচ্ছের এখনো ব্রেস্ট ফিডিং এর অভ্যাস আছে, এই কথা ওরা জানতো না। সারাদিন না খেলেও রাতে ঘুমানোর আগে খাওয়া ওর অভ্যাস। এজন্য ঘুমের ঘরে তুয়াকে ওর আম্মু ভেবেছে। তুয়া ছলছল চোখে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা ঘুমের ঘরেও ওর আম্মুকে খুঁজছে। প্রত্যয় ইচ্ছেকে সুন্দর করে শুইয়ে বলল, এই মাসুম বাচ্চাকে সামলাবো কিভাবে? এ তো এখনো দুধের বাচ্চা। পরদিন অফিসে যাওয়ার পথে তুরাকের সঙ্গে ইলার দেখা হয়ে গেল। তুরাক না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ইলা তুরাকের পথ আটকে তার ছেলে হাসি এসে বলল, শুনলাম গ্রামের কেউ একটা মেয়েকে বিয়ে করেছো, অবশেষে কেউ মেয়েই জুটলো তোমার ভাগ্যে। আহারে। তুরাক নিরুত্তর হয়ে ইলার মুখের দিকে তাকালো। ইলার কথাবার্তা চালচলনে অহংকার ঝরে পড়ছে। তুরাকে চুপ দেখে ইলা পুনরায় হেসে বলল, বামন হয়ে চাঁদে হাত বাড়ালে এমনই হয়। থাক, কষ্ট পেও না। একদিন বউকে নিয়ে চেম্বারে এসো, দান হিসাবে না হয় ফ্রিতে চিকিৎসা করে দেব। কথাটা শুনে তুরাক ওর ঘাড়টাকে ডানে বামে ঘাড় ঘুরিয়ে বলল, ফকিন্নির দান আমার প্রয়োজন নেই। তুরাকের কথা ইলা রেগে আঙুল তুলে বলল, হাউ ডিয়ার ইউ তুরাক, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুরাক হেসে ইলার আঙ্গুল নামিয়ে বাঁকা হেসে বলল, সম্পর্ক চলাকালীন আমার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে এখন এসেছিস ভাষণ শোনাতে? বাহ রে বাহ। এই না হলো শিক্ষিত বুদ্ধিমতী ফকিন্নি, যার কাছে সম্পর্কের চেয়ে টাকার মূল্য সবচেয়ে বেশি। সে নাকি আমাকে দান করবে? হাস্যকর তো। ইলা চুপ হয়ে আর চোখে তুরাগের দিকে তাকালো। তুরাগ দাঁত চেপে বলল, হ্যাঁ, আমি তোর মতো শিক্ষিত সুন্দরী স্মার্ট বউ পাইনি, কিন্তু একটা মানুষকে বিয়ে করেছি। মানুষকে নয়, পথ ছাড়। তোর মতো মেয়ের সঙ্গে কথা বলতে রুচি বাড়ছে। থু। কথাটা বলেই তুরাগ গাড়িতে বসে দ্রুত স্থান ত্যাগ করলো। ইলা রেগে তুরাগের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। ওদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়েছে ইলার লোভের জন্য। ওদের সম্পর্ক চলাকালীন ইলা অজুহাত দিয়ে তুরাগের থেকে লাখ লাখ টাকা নিত। ওর এটা ওটা আবদার প্রায় লেগেই থাকতো। তুরাগও সরল মনে ইলার সব আবদার পূরণ করত। প্রিয় মানুষটার আবদার তুরাগ কখনো অপূর্ণ রাখতো না। এখন সেই ইলা ডক্টর হওয়ার পর তুরাকে এড়িয়ে চলে, কথায় কথায় অপমান করে ছোট করে। তুরাগ ওর ব্যবহারে কষ্ট পেলেও হেসে উড়িয়ে দিত। কিছুদিন পর তুরাগ জানতে পারে ইলা একজন ডক্টরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তখন ইলা এই কথাটা অকপটে অস্বীকার করে। ওদের এঙ্গেজমেন্টের ঠিক পর ইলা সেই ডক্টরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ কথা ইলার বান্ধবী তুরাকে প্রমাণসহ দেখায়। তুরাগ ইলাকে জিজ্ঞাসা করায়, তখন ইলা এবার স্বীকার করে নেয় এবং অহংকারী গলায় বলে, আমার সঙ্গে তোমাকে মানায় না তুরাক, আর সমানে সমানে না হলে আমি সোসাইটি মুখ দেখাতে পারবো না। ইলার কথা শুনে তুরাগ ভেজা কণ্ঠে বলেছিল, অহংকার পতনের মূল। তোরও খুব শীঘ্রই পতন ঘটবে। তোর নোংরা শরীর বেচে তুই আরও বড়লোক হ।
ব্লাডি বিস। এ কথা বলে তুরাগ ইলার সঙ্গে সম্পর্কে ইতি ঘটিয়েছিল এবং মূলত এই জন্যই তুরাগ তিন্নিকে বিয়ে করে, যাতে ইলার নামটা ওর জীবন থেকে মুছে ফেলতে পারে। তুরাগ ইলাকে সত্যি খুব ভালোবাসতো, কিন্তু ইলার তো ভালোবাসা নয়, বেশি বেশি টাকা আর হাই সোসাইটি প্রয়োজন ছিল। এজন্য সে তুরাগকে ফেলে এক ডক্টরকে বেছে নিয়েছে, কারণ নিঃসন্দেহে ডক্টরদের অনেক টাকা। রনিতের আম্মু লাল শাক বেছে সেগুলো কাটছেন, আর দিশা কাঁচামরিচের বোটা ছাড়াচ্ছে। সে এখন সংসারে টুকটাক কাজ করে, স্বামীর মার খেয়ে শাশুড়ির সঙ্গে আর খারাপ ব্যবহার করে না। একটু দূরে রনিতের দাদি বসে পান সাজাচ্ছেন। দিশার শাশুড়ি আর দাদি শাশুড়ির দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, মা, একটা ব্যাপার খেয়াল করেছেন? ওই ডাক্তার ইচ্ছেকে ওনার কাছে রেখে দিল, কিন্তু উনি স্বার্থ ছাড়া ইচ্ছেকে রেখেছে বলে মনে হচ্ছে না। রনিতের দাদি পানে চুন লাগাতে লাগাতে বললেন, হ্যালো নাদবো, কথা কন তো ভাবি নিল কি স্বার্থে ডাক্তার ছেড়িডারে রাখলো কহ দেখি। দিশা আলুর টুকরো করে কেটে রেখে বলল, কেন, দাদির ইচ্ছের বাপ মায়ের মেলা টাকা পয়সা আছে তো, আবার ইচ্ছেদের ঘরভর্তি জিনিসপত্র তো কম না। ওই ডাক্তারের বুদ্ধি করে সবটাই গুপাতে নিল, বিনামূল্যে অন্যের বাচ্চাকে পালবার যুগ আর নাই দাদি। রনিতের আম্মু কথাটা শুনে কুচকে বললেন, পলক মরার দিন ডাক্তারের সপরিবারকে দেখলাম, দেখে তো ওনাদের এমন মনে হলো না। পোশাক আশাক আর দামি গাড়ি দেখে মনে হলো টাকা পয়সাওয়ালা। ওরা এসব নেবে কেন? শাশুড়িকে অন্য সুরে কথা বলতে দেখে দিশা মুখ পাকিয়ে বলল, যার যত বেশি থাকে সেই তত বেশি লোভী হয় আম্মা। তাছাড়া ইচ্ছে কি ডাক্তারের রক্তের কেউ যে সারা জীবন বিনা স্বার্থে পালবে? দাদি পুরো পান মুখে পুরে সুর টেনে বললেন, হলো বই, ঠিকই কইছোস, এই যুগে মা মরলে বাপ তালই হয়, আর ডাক্তার তো ছেড়িডারে বংশের আনাকোনাও কেউ না। প্রত্যয় আজকে সকাল থেকে ইচ্ছেকে সময় দিয়েছে। চাঁদ তো দুজনেরই পরীক্ষা, তাই ওরা মনোযোগ দিয়ে পড়ছে। ইচ্ছে ঘুম থেকে উঠে ওর আব্বু আম্মুর জন্য কাঁদছিল। প্রত্যয়, প্রিয়ম আর ওদের আম্মু মিলে অনেক কষ্টে থামিয়েছে। প্রত্যয়ের আব্বু ইচ্ছেকে নতুন পোশাক এবং খেলনা এনে দিয়েছে। এগুলো পেয়ে ইচ্ছে খুব খুশি। দুপুরে প্রত্যয়রা সবাই একসঙ্গে খেতে বসেছে। ইচ্ছে চেয়ারে বসে টেবিলে হাত পাচ্ছে না, তাই ওকে টেবিলের উপরে বসানো হয়েছে। সেও বাবু হয়ে চুপটি করে টেবিলের উপর বসে আছে। প্রত্যয়ের আব্বু ইচ্ছের প্লেটে ঝোলছেরা মুরগির রান তুলে দিলেন। ইচ্ছে তখন ওর দুই পাটি দাঁত এক করে শরীরে ঝাঁকিয়ে হাসলো। ওর হাসি দেখে সবাই হেসে উঠল। ও তখনও খাওয়া শুরু করেনি। প্রত্যয়ের আব্বু তখন বিসমিল্লাহ শব্দ করে উচ্চারণ করে মুখে ভাত করে প্রত্যয়ের আম্মুর দিকে তাকালেন। প্রত্যয়ের আম্মু একই কাজ করে প্রত্যয়ের দিকে তাকালেন। প্রত্যয় তুয়ার দিকে তাকালো, তুয়া প্রিয়মের দিকে, আর প্রিয়ম চাঁদের দিকে, আর চাঁদ ইচ্ছের দিকে। ইচ্ছের আগে কোনোদিনও এমন কিছু বলেনি, তাই সে ততক্ষণে রানে এক কামড় বসিয়ে দিয়েছে। সবার বিসমিল্লাহ বলা দেখে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রানটা রেখে দিল। তারপর সবার মতো সেও বলল, বিসমিল্লাহ। প্রত্যয়ের আব্বু মৃদু হেসে বললেন, আমার সাথে সাথে বলো তো ইচ্ছেমণি, বিসমিল্লা। বিসমিন বিসমিল্লা। বিসমিল্লাহ। বাহ, অনেক সুন্দর হয়েছে, এবার খাও। তারপর সবারটা দেখে ইচ্ছে খাওয়া শুরু করলো। বাচ্চারা আগে পরিবার থেকে শিক্ষা রপ্ত করে, তারপর বাইরে থেকে। পরিবার যদি ভালো অভ্যাসে অভ্যস্ত হয়, তাহলে ছোট্ট ওই শিশুটাও সহজেই ভালো অভ্যাসগুলো নিজের মধ্যে ধারস্থ করতে পারে। কেউ যদি বাচ্চার সামনে খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া না জানায়, বারবার আল্লাহ শব্দটা উচ্চারণ না করে, তাহলে সে বাচ্চাটাও শুকরিয়া করতে শিখবে না, সাথে আল্লাহ শব্দটার সাথে পরিচিত হবে না। ইচ্ছে খুশি মনে ভাত বাদে মুরগির রানে কামড় দিচ্ছে। আর প্রত্যয়ের পাবদা মাছ খুব পছন্দ, সে এক মনে মাছ দিয়ে ভাত খাচ্ছে। ইচ্ছে তখন ওর আধ খাওয়া এঁটো মুরগির রান প্রত্যয়ের দিকে বাড়িয়ে বলল, প্রত্যয়, মুগলির লাল কাউ। প্রত্যয় হেসে এক কামড় নিল। ইচ্ছে ভুবন ভুলানো হাসি দিয়ে প্রিয়মের দিকে রানটা এগিয়ে দিল। প্রিয়ম এমনভাবে কামড় দিল, হাড় ছাড়া রানে মাংস অবশিষ্টই থাকলো না। ইচ্ছে হাড়টার দিকে কোন চোখে তাকিয়ে প্রত্যয়ের আব্বুর দিকে তাকালেন, যার অর্থ প্রিয়মকে কিছু বলা হোক। প্রত্যয়ের আব্বু গলা পরিষ্কার করে বলেন, প্রিয়ম, এটা তো ঠিক নয়। ইচ্ছেকে সরি বলে ইচ্ছের প্লেটের ভাতটুকু খেয়ে নাও।
ইচ্ছে ওর প্লেট কোলের উপর তুলে প্রত্যয়ের দিকে তাকালো, কারণ প্রত্যয়ই ওর শেষ ভরসা। প্রত্যয় হেসে আরেক পিস রান ইচ্ছে প্লেটই দিয়ে বলল, এটা তাড়াতাড়ি খাও, না হলে প্রিয়ম আবার খেয়ে নিবে। ইচ্ছে আদরে সুরে বলল, তুমি তাড়াতাড়ি তাওয়ায় দাও পুত্তয়। প্রত্যয় হাত ধুয়ে ইচ্ছেকে যত্ন করে খাওয়াতে লাগলো। প্রত্যয়ের আম্মু হেসে দুই ছেলের দিকে তাকালেন। প্রিয় অনায়াসে ওর ভাগের মুরগির রান দুটো ছেড়ে দিল, অথচ অন্য কাউকে দিলে এতক্ষণে তুলকালাম বাঁধিয়ে দিত। আর প্রত্যয় ওর কথা নাই বা বললেন। এমন সোনার টুকরা ছেলেদের মা হয়ে উনি খুব গর্ববোধ করেন। আজকের অনেককে খুব হেনস্থা হতে হয়েছে। এই অফিসের এমডি অজানা কারণে বাঙালিদের পছন্দ করেন না। বাঙালিদের হেনস্থা করা ওনার নিত্যদিনের কাজ, আর ওনার ব্যবহারেই বোঝা যায় বাঙালিরা তার চোখে বিষ। আজকে সামান্য একটা ভুলের জন্য উনি রনিতকে জনসম্মুখে অপমান করেছেন। রনিত সরি বলাতে উনি রেগে ইংলিশে বললেন, গেও অশিক্ষিত, এখানে রং তামাশা করতে আসেন? কাজে মন না বসলে বেরিয়ে যান স্টুপিড। কথাটা বলেই এমডি ফাইলটা ছুঁড়ে মারলেন। রনিত মাথা নিচু করে ফাইলের কাগজগুলো তুলে বেরিয়ে গেল। তারপর ওর ডেস্কে গিয়ে ঠোঁট কামড়ে নিজেকে কন্ট্রোল করলো। রনিত খুব কষ্ট পেয়েছে, কারণ এর আগে সে এমন ব্যবহার কোথাও পায়নি। আর পরের অধীনে চাকরি করলে কথা হজম করতে হবে। স্যালারি টাকাটা নিতে খুব মিষ্টি লাগে, কিন্তু পুরোটা মাস যে কষ্ট করে সে বুঝে। চাকরি মানে সুখকর কাজ নয়। কারো কারো কাছে হাসির আড়ালে অপমান লুকানোর গল্পও থাকে। দুপুরে খাওয়ার পর্ব চুকে এসে প্রিয়মের সঙ্গে খেলছে। আতুয়া প্রত্যয়ের কাছে পড়তে বসেছে। কঠিন পড়াগুলো বুঝে নিচ্ছিল। পড়ার সঙ্গে দুজনের খুনসুটিও চলছে। তুয়া মনোযোগ দিয়ে এক মনে পড়ছে। প্রত্যয় আচানক তুয়ার গাল চেপে ধরে পরপর দুটো আদর দিয়ে বলল, হুম, একটা কথাও না। পড়ার সময় কথা বললে মনোযোগ নষ্ট হয়। তুয়া হেসে প্রত্যয়ের বুকে হেলান দিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে গেল। প্রত্যয় বইটা রেখে তুয়াকে সুন্দর করে শুইয়ে দিল। নিজেও 1 ঘন্টা ঘুমিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। ইচ্ছে তখন প্রিয়মের ফোনে কার্টুন দেখছিল। প্রত্যয় গিয়ে সোফাতে বসলো। চা দামতা করে প্রত্যয়ের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া ছাদে যাবেন? প্রিয়ম কথাটা শুনেও না শোনার ভান করলো। প্রত্যয় কিছু ভেবে হেসে বলল, চলো। চাঁদ জোরপূর্বক হেসে আর চোখে প্রিয়মের দিকে তাকালো। প্রিয়ম উঠে বাইকের চাবি এনে ইচ্ছেকে নিয়ে বেরিয়ে গেল। ওরা এখন অনেকটা সময় বাইকে করে ঘুরবে। প্রত্যয় চাঁদকে নিয়ে ছাদে গেল। ছাদে বসার জন্য দোলনা ছাড়াও চেয়ার পাতা আছে। প্রত্যয় চাঁদের মুখোমুখি বসে বলল, যা বলার নির্ভয়ে বলতে পারো। আগেও বলেছি আমাকে ভাসুর নয় ভাইয়া ভাববে। চাঁদ ঝোঁক গিলে মুচকে হাসলো। প্রত্যয় স্পষ্ট দেখতে পাচ্ছে চাঁদের চোখে পানি ছলছল করছে। প্রত্যয় চাঁদকে সময় দিল। একটু পরে চাঁদ মাথা নিচু করে বলতে লাগলো, আমার আর প্রিয়মের বিয়েটা জোর করে দেওয়া হয়েছে। আমরা আগে কেউ কাউকে চিনতাম না। ভাইয়া, আমি খালার কাছে বড় হয়েছি। একদিন খালা হঠাৎ করে মারা যায়। খালাদের ইতালিতে নিজস্ব ব্যবসা ছিল। আমার খালা তো ভাই সেখানে সপরিবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু আমি তাদের গলার কাঁটা হয়ে গিয়েছিলাম। তার কিছুদিন পর ইতালি যাওয়ার আগে ভাবি দেশেই ঘুরতে যেতে চাচ্ছিল। ভাইয়া আমাদের সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং সেখানেই প্রিয়মের সযত্নে আমাদের দেখা হয় ভাবি পূর্ব পরিচিত ছিল প্রিয়ম, কিন্তু প্রিয়ম ভাবিকে চিনত না। ভাইয়া ভাবির থেকে প্রিয়মের খবর নিয়ে ওকে কিডন্যাপ করায়। তারপর ভাবির ছবির সঙ্গে প্রিয়মের ছবি এডিট করে জোড়া লাগিয়ে প্রিয়মের নোট পিক বানায়। ভাইয়া প্রিয়মকে নোট পিকগুলো দেখায় আর প্রিয়মকে বলে আমাকে বিয়ে করতে। প্রিয়ম কিছুতেই রাজি হচ্ছিল না। ওর কথা ছিল পিক ভাইরাল করুন, তাও বিয়ে করবে না। ভাইয়া রেগে ওকে মেরেছিল, তাতেও প্রিয়ম রাজি হচ্ছিল না। ভাইয়া কিছু একটা ভেবে প্রিয়মের ফোন কেড়ে নিয়ে গ্যালারি থেকে ঢুকে সেখানে আমার ভাইয়া নামে ডায়েরিতে আপনার অনেকগুলো ছবি ছিল। সেখান থেকে আপনার ছবি নিয়ে ভাইয়া নোট করতে চাচ্ছিল। প্রিয়মের কথা ছিল সে মরে গেলেও বিয়ে করবে না, কিন্তু আপনার কথা বলাতে
সে থম মেরে গেল, বারবার নিষেধ করতে লাগলো। তখন ভাইয়া বুঝে গেল আপনি প্রিয়মের দুর্বল পয়েন্ট। বিয়েতে একটা মেয়ে কাঁদতে কাঁদতে কবুল বলে জানতাম, কিন্তু সেই দিন দেখেছিলাম প্রিয়মকে কাঁদতে কাঁদতে কবুল বলতে। আর আমার হাতেও কিছু করার ছিল না, তাই মনের অমিলে দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। সেই সাথে প্রিয়মর ইচ্ছে, আকাঙ্ক্ষা, ভালোবাসা, শখ, আহ্লাদ সব বিসর্জন দিয়েছিল। প্রত্যয় শেষ কাহিনীটুকু জানতো না, কারণ প্রিয়ম সেদিন এতটুকু ঘটনা আড়াল করেছিল। প্রত্যয় সবটা শুনে কষ্ট পেলেও কিছু বলল না। তবে আবার প্রমাণ হলো প্রিয়মই প্রত্যয়ের প্রাণ নয়, প্রত্যয় প্রিয়মের প্রাণ। আজ রাত প্রিয়ম দুজনেই পরিস্থিতির শিকার। এজন্য প্রত্যয় এতদিন জেনেও কিছু বলতে পারেনি। একদিকে ভাই আর অন্যদিকে অসহায় মেয়েটা। প্রত্যয়ের বিবেক চাঁদকে পাশে থেকে বের করতে পারেনি। সে বলতেও পারেনি সব দোষ চাঁদের। জীবনে অদ্ভুত গোলক ধাঁধায় এসে পড়েছে সে। না পারছে ভাইটার জীবন গুছিয়ে দিতে, আর না পারছে মেয়েটার আশ্রয়টুকু কেড়ে নিতে। চাঁদ কথাগুলো বলে হেঁচকি তুলে কাঁদছে। ওর সব ধৈর্য শেষ। প্রিয়মের সামনে দাঁড়ালে ওর দোষী মনে হয়। সে তো চাইলেও প্রিয়মের ভালোবাসা পাচ্ছে না, বরং প্রিয়মের কাছে আরও খারাপ হয়ে যাচ্ছে। চাঁদ এটাও বুঝে প্রিয়ম আঘাত পেয়ে ওর হৃদয়ের দ্বার বন্ধ করে ফেলেছে। সে দ্বারে আর কাউকে প্রবেশ করানো সম্ভব নয়। চাঁদ কীভাবে কাঁদতে দেখে প্রত্যয় চাঁদের মাথায় হাত রেখে নরম সুরে বলল, এখন তুমি কি চাচ্ছ? চাঁদ নিষ্প্রাণ কণ্ঠে বলল, পাপীর শাস্তি আর প্রিয়মের মুক্তি। প্রত্যয় চাঁদের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রিয়মকে ছাড়া থাকতে পারবে? কষ্ট হবে না? কথাটা শুনে চাঁদ প্রত্যয়ের পা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। প্রত্যয় দ্রুত চাঁদকে উঠিয়ে বসিয়ে শান্ত কণ্ঠে বলল, সবার জীবন কাহিনী এক নয় চাঁদ। সুখ দুঃখের সুতোয় বাঁধা আমাদের এই জীবন। একটা মানুষ আঘাত পেলে সময়ের পরিবর্তনে নিজেকে সামলে নিতে পারে, কিন্তু মানুষটা যখন সব আঘাতগুলো একসঙ্গে পায় তখন তার উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। আমার ভাইটাও তার ব্যতিক্রম নয়। ওকেও ওর ক্ষতটা সারানোর একটু সময় দাও। চাঁদ হ্যাঁ বোধক মাথা নেড়ে চোখ মুছে বলল, আমাদের আমাদের সঙ্গে হওয়া অপরাধের শাস্তি চাই ভাইয়া। প্লিজ প্লিজ আপনি কিছু করুন, না হলে ইচ্ছের মতো আরো বাচ্চাদের এতিম হতে সময় লাগবে না। এর মধ্যে ইচ্ছের কথা শুনে প্রত্যয় ঢুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। চাঁদ ঢোক গিলে নিচু স্বরে বলল, মাহিম আমার ভাইয়ার ঘনিষ্ঠ বন্ধু। ওরা দুজনেই কয়েক বছর ধরে সব কাজে লিপ্ত। কথাটা শুনে প্রত্যয় আর প্রত্যুত্তর করল না। চাঁদের ভাইয়া রাশেদ এবং মাহিমের কুকর্মের কথা বলতে লাগলো। সবটা শুনে প্রত্যয় শান্ত কণ্ঠে বলল, এ কথার কাউকে জানিও না চাঁদ। সময় হলে আমি সবাইকে জানাবো। চাঁদ হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উঠে চলে গেল। প্রত্যয় রনিতকে ফোন করে কিছু বিষয় নিয়ে আলোচনা করলো। প্রত্যয়ের আলোচ্য বিষয় ছিল ইচ্ছেকে নিয়ে। রনিত প্রত্যয়ে পুরো কথা শুনিয়ে অবাক এবং দ্বিমত জানালো। এই নিয়ে দুজনে বেশ কিছুক্ষণ কথা চলল। এক পর্যায়ে প্রত্যয়ের যুক্তিতে হার মেনে রনিতকে সম্মতি দিতে হলো। আর প্রত্যয় কল কেটে ট্রাক ড্রাইভারদেরকে দুটো বাসার ঠিকানা দিল। একটাতে ইচ্ছেতে সব ইলেকট্রনিক জিনিস, আরেকটাতে সব আসবাবপত্র। ইলেকট্রনিক জিনিস বিনা ব্যবহারে নষ্ট হয়ে যায়, অযথা জিনিসগুলো নষ্ট না করে রনিতরাই ব্যবহার করুক, এটা ভেবে ইলেকট্রনিক জিনিসপত্রগুলো প্রত্যয় রনিতদের বাসায় পাঠালো। আর ইচ্ছের আম্মু শখের আসবাবপত্রগুলো প্রত্যয়দের আগের ফ্ল্যাটে তোলা হলো। সেগুলো সহজে নষ্ট হবে না। এগুলো রাখার পেছনে একটা কারণ আছে, যাতে ইচ্ছে বড় হয়ে অভিযোগ করতে না পারে ওর আম্মু জিনিস কেন অন্যদের দিল, কেন প্রত্যয় আমানত হিসেবে রাখলো না। আর ইচ্ছের আম্মু জিনিসে শুধু ইচ্ছেরই অধিকার, তাই প্রত্যয়ের এই ব্যবস্থা, যাতে ইচ্ছে বুঝতে শিখে ওর আম্মুর জিনিসগুলো ছুঁয়ে দেখতে পারে। প্রত্যয় নিজে গিয়ে রেডি হয়ে সরাসরি ব্যাংকে গেল। ইচ্ছের আব্বু আম্মুর টাকা, গয়না এবং জমির দলিল ব্যাংকের লকারে রাখলো। এবং ইচ্ছে 18 বছরের আগে ইচ্ছে ছাড়া অন্য কেউ এসব তুলতে পারবে না। প্রত্যয় সেই ব্যবস্থাই করলো। তারপর ব্যাংকের কাজ সেরে সে হসপিটালে চলে গেল। সন্ধ্যার পর প্রিয়ম ইচ্ছেকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে। পুরো পার্কে আরো অনেক মানুষ আছে। হরেক রকম লাইটের ঝলকানিতে পার্কটা দারুণ লাগছে দেখতে। ইচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে প্রিয়মকে বলল, পিয়ম প্রত্যয়কে একটু ফোন করো। প্রিয়ম সময়টা দেখে বলল,
ভাইয়া তো এখন হসপিটালে, এখন মনে হয় ব্যস্ত আছে। ইচ্ছে ধুতুটো কুচকে চোখ বড় বড় করে বলল। ফোন দিতে বলেছি। প্রিয়ম ভয় পাওয়ার ভান করে মুখ কাচুমাচু করে বলল। প্রিয়মের মুখ দেখে ইচ্ছে খিলখিল করে হাসতে লাগলো। প্রত্যয় এই সময় প্রিয়মের গল্পে ব্যস্ততার সুরে বলল। প্রিয়ম, একটু পরে ফোন দিচ্ছি। ইচ্ছে তখন ওর বুকে নিজে থাবা দিতে দিতে বলল। আমি 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 রাজকন্যা ইচ্ছে। ইচ্ছের কথা শুনে প্রত্যয় মৃদু হেসে বলল। রাজকন্যা, আমি এখন একটা দুষ্টকে সুচ দিচ্ছি, একটু পরে তোমার সঙ্গে কথা বলি। সূচের কথা শুনে ইচ্ছে বলল। আচ্ছা শুনো, তুমি একটা সুচ আনবা, আমি পিয়মকে সুচ দিব। পিয়ম আমার একটা কথাও শুনে না। প্রত্যয় হেসে আচ্ছা বলে কল কাটল। প্রিয়ম কথাটা শুনে ইচ্ছেকে দৌড়ানি দিল, আর ইচ্ছে খিলখিল করে হেসে ঘাসের উপর দৌড়াতে লাগলো। পরদিন সকালে রনিতের বাসার সামনে মাল ভর্তি ট্রাক এসে থেমেছে। দিশার তো খুশির অন্ত নেই। সে দৌড়াদৌড়ি করে জিনিসগুলো আস্তে ধীরে নামাতে বলছে। কোথায় কোনটা রাখবে জায়গা ঠিক করে দিচ্ছে। দিশার দিকে তাকিয়ে রনিতের আম্মু দীর্ঘশ্বাস ছাড়লেন। পলকে জিনিসগুলো দৃশা নিয়েছে। এখন ইচ্ছের আম্মুর এতগুলো জিনিসও সে পেল, মাঝখান থেকে সব ওর। কালকে বিকালে প্রত্যেক রনিতকে এসব বিষয়ে কথা বলছিল। রনিত ওর বাসায় একথা জানানোর পর দিশা সারা রাত ঘুমাতে পারেনি। কখন ট্রাক আসবে সেই অপেক্ষাতেই ছিল। কয়েকজন মিলে একে একে সব জিনিস নামালো। দিশা জিনিসগুলো চেক করে হঠাৎ চেতে গেল। ইলেকট্রনিক জিনিস ছাড়া কিছুই না দেখে রেগে ওর শাশুড়িকে বললেও। ওই ডাক্তার খুব চালাক, দেখলেন আম্মা? দামি দামি জিনিসগুলো নিজে নিয়ে আমাদের কিসব হাবিজাবি দিয়েছে। রনিতের আম্মু ইশারায় দিশাকে থামতে বলছেন, কিন্তু দিশা থামছি না, সমানে চেঁচিয়ে যাচ্ছে। রনিত তখন ভিডিও কলে ওর আম্মুর সঙ্গে কথা বলছিল। সে সবটাই শুনে ফোনটা দিশাকে দিতে বলল। দিশা কিছু বলার আগেই রনিত বলল। লোভটা কমাও, আজ মরলে কাল দুদিন। বাপের জন্মেও এসব জিনিস কখনো চোখে দেখেছো যে এত বড় বড় লেস কাট দিচ্ছ? ওই ডাক্তারের নখের যোগ্যও তুমি নও, তাহলে কোন বিবেকে ওনার দিকে আঙ্গুল তুলছো? দিশা রেগে বলল। আমরা কি দান চেয়েছি? কে বলেছে ওনাকে মহান হতে? রনিত তার ছেলে হাসি হেসে বলল। মহান হতে হলেও মন লাগে, তোমার তো তাও নেই। দিশা ফোনটা ওর শাশুড়িকে হাতে দিয়ে চলে গেল, আর রনিত রেগের সঙ্গে সঙ্গে কল কাটল। রনিতের আজ মনে হচ্ছে দিশা অসুস্থ মস্তিষ্কের মানুষ, না হলে অবুঝ বাচ্চাটার কথা না ভেবে জিনিসপত্রের কথা ভাবে। 2 দিন আগে তুরাক তিন্নিকে নিয়ে সাজে ঘুরতে গেছে। ইলার সঙ্গে দেখা হওয়ার পর ওর মনটা বিগড়ে গিয়েছিল। ও শুদ্ধ বাতাস আর একাকী পরিবেশের প্রয়োজন ছিল। ছেলের সিদ্ধান্তে তুরাকের আব্বু আম্মু সম্মতি দিয়েছে, কারণ ছেলে মেয়ের খুশিতে ওনারা খুশি। যদিও তুয়াকে যেতে বলেছিল। তুয়ার পরীক্ষা, প্রত্যয়ের হসপিটাল, আবার ইচ্ছেকে নিয়ে ওর ব্যস্ত সময় যাচ্ছে, তাই তুয়া তিন্নিকে নিয়ে ঘুরে আসতে বলেছে। বিকেলে প্রত্যয় ওটি থেকে বের হয়ে ওর চেম্বারে যাচ্ছিল, তখন সায়নকে ফোন দিয়ে জানালো মাহিম এখন লকআপে। সে একটা গ্রামে গা ঢাকা দিয়েছিল। মাহিমকে ধরে সায়ন নাকি ইচ্ছে মতো মেরেছে। মাহিমের বউ লকআপে, আর ওদের বাচ্চাটা পুলিশ কাস্টাডিতে। প্রত্যয় শায়নকে রাশেদের কথা জানালো। শায়ন ওর মন্ত্রী মামার সাহায্যে ইতালিতে রাশেদের খোঁজে ফোর্স পাঠালো, সাথে গুপ্তচরও পাঠালো। এরা এক একটা নর্দমার কিটের থেকেও জঘন্য। এরা বাইরে থাকা মানে কারো প্রাণনাশ। প্রত্যেক কথা পাওয়ার এবং প্রমাণের ভিত্তিতে শায়ন শক্ত হাতে কেসটা ধরলো। গুটিসুটি পায়ে সময় দিন এগিয়ে যাচ্ছে। 4 পরীক্ষা হয়ে গেছে। দুজনে মোটামুটি ভালোই পরীক্ষা দিচ্ছে। ইচ্ছে এই কয়েকদিনে 2-1 ওর আব্বু আম্মুর জন্য কেঁদেছে। ইচ্ছে খুব কাঁদলে ওর আব্বু আম্মুর কবর দেখিয়ে আনা হয়। ইচ্ছে এখন জানে ওর আব্বু আম্মু অসুস্থ, তাই ওনারা আল্লাহর কাছে গেছে। আল্লাহ ওর আব্বু আম্মুকে খুব ভালোবাসে। ছোট্ট আবুজ বাচ্চাটা তাই বিশ্বাস করেছে। সে প্রত্যেক প্রিয়মের জন্য গিয়ে আব্বু আম্মুর কবরে দোয়া করে আসে। কবরে পাতা বা ময়লা পড়লে পরিষ্কার করে, আর বাসায় ফেরার আগে 2 কবরে আলতো করে হাত বুলিয়ে বলে, ধুমাও আব্বু, ধুমাও আম্মু, আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসে। তোমার মন খারাপ করবা না, আমি আদর করছি, তোমরা ধুমাও। প্রত্যেক প্রিয় মেছেকে নিয়ে গেলেই কবর জিয়ারত করে আসে।
এখন যতদিন যাচ্ছে ইচ্ছে প্রত্যয়দের আপন করে নিচ্ছে। ইচ্ছে এখনো মন মতো প্রত্যয় প্রিয়মের কাছে ঘুমায়। ওর জন্য সব রুম উন্মুক্ত করা। প্রিয়ম কয়েক মাস আগে গানের সঙ্গে মডেলিং শোয়ের অফার পেয়েছে। প্রথমে সে না বললেও পরে প্রত্যয়ের কথাতে রাজি হয়েছে। আজকে প্রিয়মের মডেলিং শোয়ের ডেট, তাই সকালে রেডি হয়ে সে সেখানে যাচ্ছিল। ইচ্ছে জেদ ধরায় ইচ্ছেকেও প্রিয়ম সঙ্গে নিল। আর প্রত্যয় গেল হসপিটালে। সে দুপুরে আসবে না এটাও জানালো। চাঁদুয়া প্রত্যয়ের আম্মুর সঙ্গে টুকটাক কাজ করছে, আবার একটু করে পড়ছে। প্রত্যয়ের আম্মু নিষেধ করলেও শুনছে না। দুপুরে ইচ্ছে প্রিয়ম ফিরল না, বরং ফোন করে জানালেও ফিরতে রাত হবে। তাই প্রত্যয়ের আব্বু আম্মু সহ সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। সন্ধ্যার পরে ইচ্ছেটা ফিরল। সারাদিন দুষ্টুমি করে রাতে খেয়ে ইচ্ছে প্রিয়মের বুকে শুয়ে ঘুমিয়ে গেছে। প্রিয়মও আলতো করে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাসায় সবার প্রাণ এখন ছোট্ট ইচ্ছে। ওর খিলখিল করে হাসি, দুষ্টুমি, অভিমান দিয়ে বাসাটাকে মাতিয়ে রাখে। রাতে প্রত্যয়ের আব্বু আম্মু ওনারা ব্যালকনিতে বসে আছেন। স্বামীকে চিন্তিত দেখে প্রত্যয়ের আম্মু ওনার পাশে বসে বললেন, কি হয়েছে তোমার? দেখে চিন্তিত মনে হচ্ছে। প্রত্যয়ের আব্বু চিন্তিত হয়ে বললেন, আমার দুই ছেলে ইচ্ছেকে খুব ভালোবাসে, তাই বলে ওদের রুমে রোজ ইচ্ছেকে রাখাটা ঠিক হবে না। ছেলেরা বিয়ে করেছে, তাদের প্রাইভেসি দরকার, আর ইচ্ছেও বড় হচ্ছে। চাঁদ তুয়া আজ কিছু বলছে না, কাল বলবে না, এর গ্যারান্টি কি? চাঁদ প্রিয়মের সম্পর্কে কেমন আমরা সবাই জানি। এখন ওদের সঙ্গে ইচ্ছে থাকা মানে আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো? শুধু ইচ্ছে নয়, আমাদের সবার কথা ভাবা উচিত। প্রত্যয়ের আম্মু স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, এইটুকু বাচ্চা বোর্ডিংয়ে থাকতে পারবে? আর তোমার ছেলেরা কি রাজি হবে? প্রত্যয় আব্বু কিছুক্ষণ থম মেরে বললেন, সবার জন্য যেটা ভালো হবে আমি তাই করব, আর আমার কথা শুনতে ছেলেরা বাধ্য। তখন রাত 1:22। চাঁদ তখন টেবিলে বসে এক মনে পড়ছিল। প্রিয় ইচ্ছেকে ওর আব্বু আম্মু রুমে রেখে চাঁদকে উঠিয়ে সজোরে বিছানায় ধাক্কা দিল। আচরণ কেমন করাতে চাঁদ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। প্রিয়মের এমন ব্যবহারের কারণ চাঁদের অজানা। চাঁদ কিছু বলার আগেই প্রিয়মের শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে বলল, আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার খুব শখ তোর, তাই না? আমার ছোঁয়া শরীরে মাখার বড্ড ইচ্ছে তোর। ওকে, আজকেই আমি তোর শখ পূরণ করব। পরের দিন সকালে চাঁদ গোসল সেরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। ওর মাথায় ভেজা টাওয়াল পেঁচানো। চাঁদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর প্রতিচ্ছবির দিকে। ওর গলায় কাঁধে গালে কিছু দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। চাঁদ ঘাড় ঘুরিয়ে একবার প্রিয়মের দিকে তাকালো। প্রিয়ম উপর হয়ে বেয়ে ঘুরে ঘুমাচ্ছে। ওকে দেখলে কেউ বলবে না সে এতটা জেদি। কালকে রাতে প্রিয়ম জেদের বসে চাঁদকে কাছে টানলেও হিংস্রতা দেখাতে পারেনি, বরং আলতো স্পর্শে চাঁদকে আপন করে নিয়েছে। কালের কথা ভেবে চাঁদ লাজুক হেসে ব্যালকনিতে গেল। ওর ভেজা চুলে টাওয়াল খুলে ব্যালকনির রশিতে মেলে দিল। হঠাৎ চাঁদের চোখ আটকে গেল প্রত্যয়ের ব্যালকনিতে। তুয়াও ব্যালকনিতে দাঁড়িয়ে ওর ভেজা চুল মুছছিল। ওদের দুজনের দিকে চোখ পড়াতেই দুজনেই লজ্জা পেয়ে দৌড়ে রুমে ঢুকে গেল। চাঁদ দৌড়ে এসে প্রিয়মের পাশে বসলো। তারপর প্রিয়মকে এক আঙুল দিয়ে খোঁচা মেরে বলল, এই শোনো না, আমি না খুব লজ্জা পাচ্ছি। প্রিয়ম বিরক্ত হয়ে একবার তাকিয়ে পাশ ফিরে আবার ঘুমিয়ে গেল। চাঁদ তো বসে থাকার পাত্রী নয়। সে পুনরায় প্রিয়মকে খুঁচিয়ে বলল, উফ, শোনো না, আমাকে দেখেন না। প্রিয়ম এবার রেগে তার দাঁত চেপে ধমকে বলল, আর একটা টু শব্দ করলে থাপড়ে তোর সব দাঁত ফেলে দিব। যা গিয়ে পড়তে বস। চাঁদ মুখ ভেঙচি দিয়ে গিয়ে পড়তে বসলো। এদিকে তুয়া লজ্জা পেয়ে দূরে দাঁড়িয়ে প্রত্যয়কে ডাকছে। প্রত্যয় আর একটু একটু করে ঘুমিয়ে যাচ্ছে। কালকে রাত 2টার সময় সে বাসায় ফিরেছে আর ঘুমিয়েছে ফজরের আজানের একটু আগে। তুয়া এবার বিরক্ত হয়ে কোমরে 2 হাত রেখে বলল, তুমি কি উঠবা? আমি কিন্তু মারাত্মক রেগে যাচ্ছি। প্রত্যয় আবারও আরেকটু শোনাবো প্লিজ বলে চোখ বন্ধ করে নিল। তুয়া রেগে আঙুল তুলে বলল, আরেকটু করে কার্য সিদ্ধি করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। এখন মানে এক্ষুনি উঠবা তুমি। কথাটা শুনে প্রত্যয় চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসলো। সে এতক্ষণ ইচ্ছে করেই তোয়াকে রাগাচ্ছিল। প্রত্যয় উঠে বসে বাঁকা হেসে বলল, বরকে কাছে থেকে মৃদুস্বরে ডাকতে হয়,
তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুয়া বই হাতে নিতে নিতে বলল, দূরে দাঁড়িয়ে ডাকলে কি হয়? পাপ হয়। তা এটা কোন বইয়ের উক্তি শুনি? এটা জালের বইয়ের জাল উক্তি। প্রত্যয়ের কথা শুনে তুয়া হাসলো। তারপর বই নিয়ে প্রত্যয়ের বুকে হেলান দিয়ে বসে পড়তে লাগলো। আজকে ওর পরীক্ষা আছে। প্রত্যয় বই নিয়ে কয়েকটা অধ্যায়ের পড়া ভালো করে দেখে নিতে বলল। সকালে যথাসময়ে সবাই নাস্তা সেরে নিল। হাস্যকর ব্যাপার, চাঁদ তুয়া দুজন দুজনের থেকে পালিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র সকালে ঘটনার জন্য। কালকে প্রিয়মের মডেলিং শো দেখতে গিয়ে ইচ্ছেও একটা অফার পেয়েছে। ওই শো এর মালিক ইচ্ছেকে দেখে অফারটা দিয়েছেন। উনি ইচ্ছের মতো গুলুমুলো কিউট একটা বাচ্চাকে খুঁজছিল বাচ্চাদের ড্রেস নিয়ে বিজ্ঞাপন এবং ম্যাগাজিনে দেওয়ার জন্য। কালকে উনি ইচ্ছেকে বিভিন্ন ড্রেসে ট্রায়ালও দিয়েছিলেন। ইচ্ছে তো নতুন নতুন ড্রেস পরেই খুশিতে হেলে তুলে হাঁটছিল। এই ব্যাপারটা ওর কাছে বেশ লেগেছে। ইচ্ছের খুশি দেখে প্রিয়ম প্রত্যয়কে বলে অফারে রাজি হয়েছে। তবে প্রিয়ম এটাও বলেছে ইচ্ছে প্রিয়ম ছাড়া কারোর সঙ্গে শো করবে না। ওনারাও তাও রাজি হয়েছেন। এই বয়সে পাকাপোক্ত স্থান গড়তে পারলে তো মন্দ হয় না। আর এই অফারটাও তুচ্ছ করার মতো নয়। ইচ্ছের বাবা মা নেই, কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আর সেটা প্রত্যয় আর প্রিয়ম গড়ে দিবে। আজ ইচ্ছে শো আছে। প্রিয়ম আর ইচ্ছে রেডি হয়ে সবার থেকে দোয়া নিল। প্রত্যয় ইচ্ছের কপালে আদর দিয়ে বলেও, সাবধানে যেও রাজকন্যা, আর দোয়া রইল তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। ইচ্ছে প্রত্যয়ের এত কঠিন কথা বুঝতে পারল না, তাই সে প্রত্যয়ের গলা জড়িয়ে ধরে বলল, প্রত্যয়, আমার জন্য কানাচুর, দই, চকলেট, আইসক্রিম আর ডোলেমন কেক আনবা। প্রত্যয় হেসে বলেছে, জি অবশ্যই, সন্ধ্যায় সব পেয়ে যাবেন। ইচ্ছে ইয়াহু বলে খুশিতে প্রত্যয়ের গালে আদর দিল। চাঁদ তখন দাঁত বের করে হেসে বলল, ভাইয়া, আমার জন্য ছানার মিষ্টি আনবেন প্লিজ। তুয়াও এবার একই সুরে বলল, অনেকদিন রসমালাই খাওয়া হয়নি, কেউ আনলে আমি কিন্তু না করব না। প্রত্যয় এবার ওর আম্মুর দিকে তাকালো। ওর আম্মু হেসে বললেন, আমার জন্য একটা মিষ্টি পান আনলেই হবে আব্বু। প্রত্যয় হেসে আচ্ছা বলে চাঁদ তুয়াকে নিয়ে বেরিয়ে গেল। ওদের দুজনকে নামিয়ে দিয়ে সে হসপিটালে যাবে। আর ইচ্ছে আর প্রিয়ম বাইকে চলে ওদের গন্তব্যে। এরা রুমে শুয়ে শুয়ে কাছে। ওর ডাক্তার বফ ওর সঙ্গে ব্রেকআপ করে থাইল্যান্ডে চলে গেছে। এতটুকুতে ওর কিছু যায় আসতো না যদি না সেই ডক্টর ওর ভিডিও বানিয়ে তার বন্ধুর কাছে সেন্ড করতো। ফলস্বরূপ ডক্টরের বন্ধু রিক ওকে ব্ল্যাকমেল করে ওর সঙ্গে ঘনিষ্ঠ হতে বলছে। ইলা এখন না পারছে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। রিক পরশুদিন ইলাকে ওর ফ্ল্যাটে যেতে বলেছিল, না গেলে নোংরা ভাষায় থ্রেট দিয়েছিল। কালকে ইলা সেখানে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণ করে রিক এবং তার বন্ধুরা। ইলার অবস্থা করুণ হওয়াতে হসপিটালে চিকিৎসা নিয়ে সে আজ বাসায় ফিরেছে। সুস্থ হয়ে ওকে আবার রিকের কাছে যেতে হবে। রিক কিছুক্ষণ আগেই ফোন করে কথা জানিয়েছে। এজন্য ইলা বালিশে মুখ গুজে কাঁদছে। এই মুহূর্তে ওর তুরাগের কথা খুব করে মনে পড়ছে। তুরাগ ওকে বাঁচাতে পারবে ভেবেই ইলা তুরাকে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ পেল। ইলার পথ না পেয়ে অশ্রু ঝরাতে লাগলো। ওর ভুলের মাসুল এখন ওকেই দিতে হচ্ছে। অন্যায় শাস্তি ঠিকই পাওয়া যায়, শুধু 2 দিন আগে আর পরে। ইলার সঙ্গেও তার ব্যতিক্রম হলো না। ইতালিতে পুলিশ ফোর্স ভিন্ন ভিন্ন পন্থায় রাশেদকে খুঁজছে। রাশেদে বেশ কয়েকটা চক্র আছে, এটাও গোপন তথ্যে জানা গেছে। সায়ন সতর্কতার সাথে রাশেদের খোঁজ চালাচ্ছে। আর মাহিমের এখন অবস্থায় করুন। ওকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রথম মুখ না খুললেও মারের চোটে সব বলতে বাধ্য হয়েছে। মাহিমের বলা তথ্য অনুযায়ী রাশেদের 2টো চক্র ধরা পড়েছে। সাথে গুপ্তচররা প্রতিনিয়ত শায়নকে ইতালির সব খবরাখবর জানাচ্ছে। চাঁদ পরীক্ষা হলে বসে কলম কামড়াচ্ছে। সে একটা বাদে সব প্রশ্নের উত্তর লিখেছে। প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতে ওর চোখ গেল বটগাছের একটা বুলবুলি পাখি আরেকটা পাখির মুখে খাবার দিয়েছে। এটা দেখে তাৎক্ষণিক চাঁদের প্রিয়মের কথা মনে পড়ল। আর কালকে প্রিয়মের ব্যবহারের জন্য চাঁদও দায়ী ছিল। গতরাতে প্রত্যয় আম্মু ইচ্ছেকে নিতে এসেছিলেন। প্রিয়ম ওনাকে না বলেছিল। প্রত্যয় আম্মু জোর করাতে চাঁদ বলেছিল, আম্মু যখন চাচ্ছে দিয়ে দেন, আপনার কাছে তো সারা দিনই থাকে।
প্রত্যয়ের আম্মু প্রিয়মের সঙ্গে না পেরে ততক্ষণে চলে গেছেন। একটু পরেই তুয়া ওদের রুমে নক করে ইচ্ছেকে যাচ্ছিল। প্রিয়ম তুয়াকেও না করলো। তুয়া তখন চাঁদকে বিড়বিড় করে বলল, প্রত্যয় রাতে ফিরে ইচ্ছের কথা জিজ্ঞাসা করে, আর ইচ্ছে প্রায়ই রুমেই থাকে। সেই সাথে তোমাদের প্রাইভেসি বলে একটা কথা আছে, তাই বলছি চাঁদ ইচ্ছেকে আমার কাছে এনে দাও। চাঁদ কথাটা শুনে তার ছেলে হাসি হেসে বলল, আমাদের প্রাইভেসির আর প্রয়োজন হবে না। তুয়া তখন প্রিয়মের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, এমন চাহনি যেন প্রিয়মকে ভৎস করে দেবে। এদিকে চাঁদের কথা শুনে প্রিয়ম রেগে গেছে। চাঁদ দিলে কথা সে কেন অন্যদের জানাবে, আর এসব বলারই বা কি দরকার? মূলত এ কারণেই প্রিয়ম খুব রেগে গিয়েছিল। চাঁদ যাতে আর আঙ্গুল তুলতে না পারে, এই জন্য প্রিয়ম ইচ্ছাকৃতভাবে সম্পর্কের আরেক ধাপ এগিয়েছে। এসব ভাবতে ভাবতে এই চাঁদের পরীক্ষায় শেষ ঘন্টাটা বেঁচে গেল। চাঁদের মনটা আজ বেশ ফুরফুরে। সে প্রিয়মের কথা ভাবছে আর মিটিমিটি হাসছে। চাঁদের বাকি প্রশ্নটার উত্তর আর করা হলো না। সে খাতা জমা দিয়ে মনে মনে বলল, সব প্রশ্নের উত্তর করে কি হবে, একদিন তো পড়াশুনো ছেড়েই দিব। তারপর চাঁদ স্কুল থেকে বেরিয়ে তুয়ার কলেজের সামনে এসে দাঁড়ালো। দুজনে একসঙ্গে বাসায় ফিরবে তাই। প্রত্যয়ের আব্বু একজন সফল ইঞ্জিনিয়ার, উনি একজন আর্কিটেকচারকে বাসায় এনেছেন। ওনারা একটা রুম সাজানোর জন্য আলোচনায় বসলেন। বিশেষ করে বাচ্চারা যাতে সহজে আকৃষ্ট হয় সেভাবে এই রুমটা সাজাবেন ভাবলেন। মূলত এই রুমটা ইচ্ছের জন্যই। উনি ইচ্ছেকে বোর্ডিংয়ে নয় বাসাতে রাখবেন এবং আলাদা রুমে থাকার অভ্যাস করাবেন। রুম দেখে ইচ্ছে যাতে সহজে থাকতে রাজি হয়, তাই ওনার এই পরিকল্পনা, যাতে সংসারের সব দিক ঠিক থাকে। ওনার কথা মতো কয়েকজন মিলে রুম সাজানোর কাজে লেগে গেল। ওইদিকে ইচ্ছে 5টা ড্রেস পরে আর শো করবে না জেদ ধরেছে, কিন্তু প্রিয়ম বারবার ওকে করতে বলেছে। তাই ইচ্ছে রেগে প্রিয়মের চুল খামছে, কিল খুশি দিয়ে একাকার অবস্থা করেছে। পরে জানাজোরে নিয়ে ইচ্ছেকে শান্ত করিয়ে বাকি শোটুকু শেষ করা হয়েছে। সারাদিন যে যার ব্যস্ততা কাটিয়ে সন্ধ্যায় সবাই বাসায় ফিরেছে। প্রত্যয় সবার আবদারে জিনিসগুলো এনেছে। সবাই একসঙ্গে খেতে বসেছে, কিন্তু সমস্যা বাঁধল দই নিয়ে। প্রিয়মেরও দই খুব পছন্দ, এজন্য প্রত্যয় বড় বড় 2টা দইয়ের নাড় এনেছে, কিন্তু ইচ্ছে প্রিয়মকে দিবে না। প্রিয়মও ছাড়া পাত্র নয়। এই নিয়ে দুজনের মধ্যে যুদ্ধ চলছে। এক পর্যায়ে ইচ্ছে রেগে প্রিয়মের দিকে আঙ্গুল তুলে বলল, প্রিয়ম, তুমি মেলা লোভু মানুষ, আর তুমি একটা খারাপ পেলা। ইচ্ছের কথা শুনে সবাই শব্দ করে হেসে দিল, আর প্রিয়ম মুখ ভেঙচি দিয়ে দই খেতে লাগলো। ইচ্ছের রুমের কাজ এখনো বাকি আছে, তাই রাতে খেয়ে প্রত্যয়ের আব্বু গল্পের লোভে ইচ্ছেকে ওনাদের রুমে নিয়ে গেলেন। আর প্রিয়ম রুমে গিয়ে চাঁদকে একটা মেডিসিন খেতে বলল। চাঁদ খাবে না বলতেই প্রিয়ম চাঁদের গাল চেপে মুখে মেডিসিন পুরে দিল, তারপর মুখে পানি দিয়ে নাক চেপে ধরল। চাঁদ উপায় না পেয়ে মেডিসিন গিলে নিল। প্রিয়ম তখন বাঁকা হেসে বেডে শুয়ে বলল, আমার কাছে তেরামি করলে মেরে ভূত ছুটিয়ে দিব ফাজিল একটা। চাঁদ শুয়ে প্রিয়মকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কালকে তোমার হাতর মেখে আমি পরিপূর্ণ হয়েছি, জানো আমার আর কিছু চাওয়ার নেই। প্রিয়ম প্রত্যুত্তর করল না, বরং চাঁদকে বাহুডোরে আবদ্ধ করে চোখ বন্ধ করে নিল। তখন চাঁদের মুখে হাসি ফুটল। তুয়া প্রত্যয়ের পায়ের পাতার উপর দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে আছে। ওর আবদার এখন পুরো রুম জুড়ে এভাবে হাঁটাতে হবে। প্রত্যয় বিনা বাক্যে তুয়ার আবদার মেনে নিল। দুজনে কথা বলছে আর হাঁটছে। প্রত্যয়ের কল আসায় প্রত্যয় ফোনে কথা বলছে, আর তুয়া সমানে প্রত্যয়কে কাতাকুতু দিয়েই যাচ্ছে। প্রত্যয় ইশারায় নিষেধ করলেও তুয়া শুনছে না। প্রত্যয় কল কেটে তুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলল, বকতে পারবো না জেনে খুব দুষ্টুমি বেশি করেন তাই না? তো আহ্লাদি কণ্ঠে প্রত্যয়ের নাক টেনে বলল, কেন বকতে পারেন না কেন শুনি? প্রত্যয় হেসে তুয়ার নাক টেনে বলল, কারণ বউ হলো আদরের পায়রা, বউকে বকতে নেই, শুধু আদর দিয়ে সযত্নে বউকে আগলে রাখতে হয়, বুঝলেন? তুয়া হেসে হাবোধক মাথা নাড়িয়ে প্রত্যয়ের বুকে মুখ লুকালো। ওদের খুনসুটির মধ্যে ওরা একে অপরের কাছে টানছিল। ঠিক তখন ওদের দরজায় কেউ নক করলো। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। এখন বাজে 12টা 21, আর এই সময় তো কারো আসার কথা না। প্রত্যয় উঠে দাঁড়াতেই ইচ্ছে ছোট ছোট হাতে থাবা দিয়ে ডেকে উঠল,
প্রত্যয় প্রত্যয় আমি ডাকছি, দরজা খুলো, আমার তোমার কাছে ঘুমাবো। প্রত্যয় উঠে দাঁড়াতে ইচ্ছে ছোট ছোট হাতে থাবা দিয়ে ডেকে উঠল। প্রত্যয় প্রত্যয় আমি ডাকছি, দরজা খুলো, আমি তোমার কাছে ঘুমাবো। প্রত্যয় একবার দুয়ার দিকে তাকিয়ে দরজা খুলে দিল। ইচ্ছে একটা পুতুল হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তুয়া শুয়ে থেকে ইচ্ছেকে বলেও, ইচ্ছে গল্প শুনলে জলদি আয়, প্রত্যয় আমাদের গল্প শোনাবে। গল্পের কথা শুনে ইচ্ছে দৌড়ে বিছানায় কাছে গেল, কিন্তু উঠতে না পেরে বেডশিট ধরে ঝুলতে লাগলো। প্রত্যয় হেসে ইচ্ছেকে বিছানায় উঠিয়ে নিজেও বসলো, কিন্তু বিপত্তি বাঁধল প্রত্যয়কে নিয়ে। তুয়া ইচ্ছে দুজনেই প্রত্যয়কে পাশে নেবে, এই নিয়ে দুজনের সমানে ঝগড়া চলছে। প্রত্যয় বসে বসে ওদের ঝগড়া দেখে হাসছে, ওর কাছে বেশ লাগছে দুজনের ঝগড়া। অবশেষে প্রত্যয়কে মাঝখানে রেখে তুয়া ইচ্ছে দুজনে প্রত্যয়ের দুই বাহুতে মাথা রাখলো। এবার দুজনের মুখে ফুটল মিষ্টি হাসি। প্রত্যয় দুজনের কপালে আদর দিয়ে গল্প বলতে লাগলো। এক দেশে এক রাজা ছিল, তার একটা পুতুলের মতো রাজকন্যা ছিল, কিন্তু রাজকন্যা বড়দের নাম ধরে ডাকতো, নিষেধ করলেও বারণ শুনতো না। রাজকন্যা একদিন পুকুর পাড়ে বসেছিল, সেই পুকুরের একটা কচ্ছপ রাজকন্যার আঙ্গুল খেয়ে নিয়েছিল। সেদিন রাজকন্যা খুব কেঁদেছিল, তারপরেও রাজকন্যা বড়দের নাম ধরে ডাকতো, কারো কথা শুনতো না। রাজকন্যার ব্যবহারে কচ্ছপটা খুব রেগে ওর পুরো হাত খেয়ে নিয়েছিল। এটুকু বলেই তুয়া প্রত্যয় ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছে ছলছল চোখে ওর হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তুই অবাক হয়ে ইচ্ছেকে জিজ্ঞেস করলো, কিরে তুই কাঁদছিস কেন? আমার হাত কুচ্চুপ খেয়ে নিবি। প্রত্যয় হেসে ইচ্ছেকে জড়িয়ে ধরে বলে, ইচ্ছেমণি, তুমি আর বড়দের নাম ধরে ডেকো না, তাহলে কচ্ছপ তোমার হাত খাবে না। ইচ্ছে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে কান্নারত কণ্ঠে বলল, প্রত্যয় তোমাকে কি বলে ডাকবো? প্রত্যয় হেসে ইচ্ছেকে ওর বুকের উপর শুয়ে বলল, তোমার যেটা ডাকতে ইচ্ছে করে। ইচ্ছে গালে হাত দিয়ে ভেবে বলল, আচ্ছা আমি পলি তোমাকে বলবো। তারপর প্রত্যয় মজার একটা গল্প বলতে লাগলো। গল্প শুনতে শুনতে তুয়ার ইচ্ছে দুজনে ঘুমিয়ে গেল। কয়েকদিন পর ইচ্ছেকে স্কুলে ভর্তি করানো হবে। ওর আদরে ডাক শুনতে ওর ভালোই লাগে, কিন্তু বাইরে কোনো পরিবেশে সবাই ভালো চোখে দেখবে না। ইচ্ছে বড় হবে, এখন থেকে ওর ভুলগুলো ধরিয়ে দিতে হবে, আর অবশ্যই সেটা বুদ্ধি খাটিয়ে। মূলত এই কারণেই প্রত্যয় ইচ্ছেকে গল্পের মাধ্যমে বোঝালো। চাঁদ কোলবালিশ জড়িয়ে ধরে বিয়ে করে ঘুমাচ্ছে, আর প্রিয়ম ব্যালকনিতে বসে আকাশ দেখছে। এখন চাঁদ আর ওর সম্পর্কটা এক ধাপ এগিয়ে গেছে। যদিও সে ইচ্ছে করে এগিয়েছে, তবে এটাও সত্যি প্রিয়ম সেদিন চাঁদকে ভালোবেসে কাছে টানেনি, শুধু দায়িত্ব আর মায়ের টানে আপন করেছিল। ওরা এতদিন একসঙ্গে আছে, চাঁদের প্রতি ওর ভালোবাসা না জন্মালেও মায়া সৃষ্টি হয়েছে। এটা প্রিয়ম কখনোই চাঁদকে বুঝতে দেয়নি, কারণ সে তার অনুভূতি কখনোই প্রকাশ করতে পারে না। এতদিন প্রিয়ম চাঁদকে শাসন করলেও ঘৃণা করেনি। আজ ছন্ন ছাড়া গতিতে তার জীবন চলে না। প্রিয়ম এটাও বোঝে, সে ভালো থাকলেই বাসার সবাই ভালো থাকবে, বিশেষ করে কলিজার টুকরো ভাই প্রত্যয়। ওর সুপ্ত ভালোবাসার আবেগ ওর মধ্যেই থাকুক, ওর আপনজনদের জন্য ওকে ভালো থাকতে হবে। এখন হয়তো চাঁদের প্রতি ওর মায়া কাজ করছে, কিছুদিন পর এই মায়া হয়তো ভালোবাসায় পরিণত হবে। পরের দিন নতুন দিনের সূচনা হলো। প্রিয়ম বিকালের দিকে চাঁদের ইচ্ছেকে নিয়ে ঘুরতে বের হয়েছে। চাঁদ এই প্রথম প্রিয়মের সঙ্গে পার্কে এসেছে। পার্কে অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, বাচ্চাদের বাবা মাও তাদের সঙ্গে আছে। ইচ্ছে একটা বেলুন নিয়ে একটু দূরে খেলছে। চাঁদ আর প্রিয়ম ঘাসের উপর বসে আছে। চাঁদ বাদাম খাচ্ছে আর চোখে প্রিয়মকে দেখছে। ইচ্ছে একা একা খেলছে আর হাসছে। হঠাৎ একটা বাচ্চা খেলার ছড়ে পড়ে গিয়ে চিৎকার করে কেঁদে উঠল। সে ব্যথা পেয়ে বাবা বাবা করে কাঁদছে। বাচ্চার বাবা বাচ্চাটাকে কোলে তুলে আদর করতে লাগলেন। ইচ্ছে তখন প্রিয়মের কাছে দৌড়ে আসলো। কিছু একটা ভেবে ইচ্ছে ওর হাতের দিকে তাকে ধরা গলায় বলল, প্রিয়ম, আমি তোমালে বাবা বললে লাগ খুলবা? আমি তোমালে বাবা বলি। প্রিয়মের কথা শুনে থমকে গেল। সে ইচ্ছেকে কোলে তুলে পুরো মুখে আদর দিয়ে বলল, না শোনা, একটু রাগ করবো না, তোমার যত খুশি তুমি বাবা ডাকো। ইচ্ছে প্রিয়মের গলা জড়িয়ে ধরে ভুবন ভুলানো হাসি দিয়ে বলল,
সত্যি পিয়ম, সলি সলি, তুমি লাগ করবা না বাবা। প্রিয়ম খুশিতে ছলছল চোখে বলল। হুম, একদম সত্যি সোনা পাখিটা। চাঁদ কিছু বলল না, শুধু চোখের কোণে পানিটুকু মুছে নিল। সে জানে বাবা মা না থাকার কষ্ট। ইচ্ছে এখন ক্ষণে ক্ষণে প্রিয়মকে বাবা ডাকছে। প্রিয়ম বাবা ডাকের অনুভূতি অনুভব করতে পারছে। তারও যেন খুশির অন্ত নেই। সন্ধ্যার পর বাসায় ফিরে সবাই ইচ্ছের ডাক শুনে অবাকের সঙ্গে খুশিও হলো। এই ঘটনার বেশ কিছুদিন পর প্রত্যয় অনেকগুলো পেশেন্ট দেখে জামিলকে জিজ্ঞাসা করলো। আর কতজন আছে? জামিল একবার বাইরে তাকিয়ে বলল, স্যার, দুজন স্পেশাল পেশেন্ট বাকি আছে, এখন কি ওনাদের পাঠাবো? প্রত্যয় মৃদু হেসে ইশারায় পাঠাতে বলল। ওর কাছে সব পেশেন্ট সমান, এই বিষয়ে সে যুক্তি তর্ক করতে ইচ্ছুক নয়। আর বুদ্ধিমানরা সহজে তর্কে জড়ায় না। তাদের মধ্যে প্রত্যয় একজন। জামিল বাইরে গিয়ে পেশেন্টের পাঠালো। ইচ্ছে দরজায় উকি মেরে ভেতরে ঢুককে বলল, ডাক্তার, আমার আপুকে সুচ দাও। প্রত্যয় ইচ্ছেকে দেখে উঠে কোলে তুলে নিল। তুয়া তখন ভেতরে প্রবেশ করে বলল, তোকে দেবে। প্রত্যয় ওদের দেখে হেসে বলল, বাহ, দুই জান্নাত একসঙ্গে, বেশ তো। ওরা প্রত্যেকে না জানিয়ে হসপিটালে এসেছে। প্রত্যয় আসার সময় বলেছিল সে দুপুরে বাসায় আসবে না, পেশেন্ট দেখে ওটিতে ঢুকবে। এজন্য তুয়া হালকা খাবার নিয়ে এসেছে। ইচ্ছে ওর গলা স্টেথোস্কোপ ঝুলিয়ে সবকিছু খেতে দেখছে। ওটি থাকলে প্রত্যয় ভারী খাবার এড়িয়ে চলে, এজন্য ওদের নিয়ে হালকা নাস্তা করলো। প্রত্যয় এখন ওটিতে ঢুকবে, তাই জামিলকে বলল ওদের বাসায় পৌঁছে দিতে। তিনজনে একসঙ্গে বের হয়ে দেখলো একটা মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কাছে আর বলছে, এই মেয়েটার অপারেশন করতে যাচ্ছে প্রত্যয়। মেয়েটার হার্টে মেজর সমস্যা দেখা দিয়েছে। ইচ্ছের বাবাই ডাক্তার পছন্দ হলো, তাই সে প্রত্যয় শার্টের বোতাম খুঁটে বলল, পুত্তই বাবাই মেয়েটা তাচ্ছি কেন? ওলি কি সুচ দিয়েছো? হেচ্ছের মুখে প্রত্যয় বাবাই ডাক শুনে তুয়া প্রত্যয় দুজনে অবাক হলো। তুয়া ইচ্ছেকে কোলে নিয়ে বলল, কি বললি আবার বল। ইচ্ছে অপরাধীর মতো মাথা নিচু করে বলল, বাবাই বলেছি সলি। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে আদুরে কণ্ঠে বলল, সরি না সোনা, আমি মোটেও রাগ করিনি। আজ থেকে আমি তোমার বাবাই আর তুমি আমার আম্মু। কেমন? তোমার এই ডাকে আমার প্রাণ জুড়িয়ে গেছে, আমার সোনা আম্মুটা। ইচ্ছে পাশে ফিরে দেখল মেয়েটা সেখানে নেই। ততক্ষণে নার্স তাকে ওটিতে নিয়ে গেছে। ইচ্ছে কিছু বলার আগেই ডক্টর ঈশান ইচ্ছেকে দেখে বলল, ওয়াসিক স্যার, বাবুটাকে খুব কিউট তো। প্রত্যয় মৃদু হেসে অকপটে উত্তর দিল, আমার মেয়ে। রনিতের বস এখনো রনিতকে অপমান করে, কিন্তু রনিত কখনো প্রত্যুত্তর করে না। উনি যা বলে সবটাই সে মেনে নেয়। অফিসে অনেকেই রনিতকে চাকরি ছেড়ে দিতে বলে, কিন্তু রনিতের জেদ, সে বসের মন জয় করেই ছাড়বে। অকরণী বকা খাওয়ার পরও সে এই সিদ্ধান্তে অটল। আজকাল বস রনিতকে দ্বিগুণ খাটায়, কারণ বসের কাছে বাঙালি মানে সুবিধাবাদী, লোভী, অক্ষম, গেও এক জাতি। তাছাড়া বিশেষ এক কারণে বাঙালি ওনার চোখে বিষ। রনিত আজ 2 মিনিট লেটে অফিসে পৌঁছেছে। এজন্য পানিশমেন্ট হিসেবে সে 5টা ফাইল রেডি করে বাসায় ফিরতে পারবে, না হলে পুরো মাসের স্যালারি কাটা হবে। 2 সপ্তাহ হলো চাঁদ আর তুয়ার পরীক্ষা শেষ। তুয়া চাঁদ আর ইচ্ছে তুরাগের বাসায় বেড়াতে এসেছিল। ওরা 3 দিন থাকবে ভেবে এসে সেদিনই ফিরে গেল। এখানে আসার পর ইচ্ছে আব্বু আম্মুর জন্য কান্না করছিল, তাই তুয়া ভেবেছে এখানে আর আসবে না, বরং আব্বু আম্মুকে বলবে ওকে দেখতে আসতে। চাঁদ তুয়া দুজনে ইচ্ছেকে খুব ভালোবাসে, তারা ইচ্ছের দিকটা আগে ভেবেছে। এদিকে তিনি তুরাগের সাথে বেশ সুখে আছে। তিনি এখন ইলার কথা জানে। তুরাগের থেকে সব শুনে তিনি বুঝেছিল। তুরাগ কথাটা শুনে ছলছল চোখে হেসেছিল। এখন তুরাগের সঙ্গে ইলার যোগাযোগ নেই। তুরাগও আর কিছু ফিরে তাকাতে চায় না। এভাবে সে বেশ ভালো আছে। 2 দিন পর ইচ্ছে রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইচ্ছে তো খুশির অন্ত নেই। ইচ্ছে এখন একা একা থাকতে পারবে না, তাই ইচ্ছের সঙ্গে প্রত্যয়, প্রিয়ম, চাঁদ অথবা তুয়া থাকে। এভাবেই দিন দিন ইচ্ছে মানিয়ে নিতে শিখে যাবে। সময় একটু একটু করে এগিয়ে যাচ্ছে। দিন পেরিয়ে মাসকে বিদায় জানিয়ে বছর ছুঁই। ইচ্ছে এখন বুঝতে শিখেছে, বড় হচ্ছে। ইচ্ছেকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। সে প্রত্যয়কে বাবাই আর প্রিয়মকে বাবা ডাকে।
আর তুয়াকে মাম্মা আর চাঁদকে মামুনি। প্রত্যেক বাবাকে ডাকে দাদুজান আর আম্মুকে ডাকে দাদুন। এখন ইচ্ছে নিজের পরিবার এটা, সে এখানে বেশ ভালো আছে। শায়ন মাঝে মাঝে ইচ্ছেকে দেখে যায় এবং মাঝে মাঝে ফোনে কথা বলে। আর রনিতে তো ইচ্ছের সঙ্গে কথা না বলে দিনই কাটে না, কারণ ইচ্ছে এখন রনিতের প্রাণ। সময়ের চাকা ঘুরতে ঘুরতে 5টা বছর পেরিয়ে গেল। এই 5 বছরে অনেক কিছুই বদলে গেছে। প্রিয়ম প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যয়ের নাম ডাক চারিদিকে ছড়িয়েছে। চাঁদ তো নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এখন চাঁদ প্রিয়মের সম্পর্কটা স্বাভাবিক। তোরাকের একটা ছেলে হয়েছে। ইচ্ছে আর মডেলিং শো করেনি, মূলত প্রত্যয় আর করতে দেয়নি। গত 5 বছরে এতগুলো মানুষের কার্যক্রমেও পরিবর্তন এসেছে, কিন্তু মানুষগুলো একই রকম আছে। সেই সঙ্গে বেড়েছে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, মায়া এবং স্নেহশীলতা। ইচ্ছে এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। সে পড়াশোনাতে যেমন মেধাবী তেমন দুষ্ট। এখন ইচ্ছে দুর্বল পয়েন্ট প্রত্যয় আর প্রিয়ম। ওরা ছাড়া ইচ্ছে কারোর কথা শুনতে নারাজ। রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। প্রত্যয় ইচ্ছে প্লেটে মুরগির রান তুলে দিল। ইচ্ছে শরীর ঝাঁকে এসে প্রিয়মকে বলল, বাবা রান খাবি নাকি? হুম হুম। প্রিয়ম হেসে ইলিশ মাছের কাটা মেঝে ইচ্ছেকে দিয়ে বলল, না আম্মাজান, বাবাদের রান খেতে নেই, রান খাওয়ার বয়স থাকে। কথাটা শুনেই প্রত্যয়ের আব্বু খাওয়া থামিয়ে প্রিয়মের দিকে তাকালেন। প্রিয়ম ছোট থাকতে একদিন ওর বাবাকে বলেছিল, আব্বু তুমি রান খাও। তখন উনি প্রত্যুত্তরে এই কথাটাই বলেছিলেন। প্রত্যয়ের আব্বু হেসে খাওয়াতে মনোযোগী হলেন। ইচ্ছে খেতে খেতেও চাঁদের সঙ্গে দুষ্টুমি করছে। প্রত্যয় ইচ্ছের মুখে ভাত দিয়ে বলল, ইচ্ছে মনি, এবারের মেধা তালিকায় তোমার নামটা আমি প্রথম স্থানে দেখতে চাই। ইচ্ছে মুরগি হাঁটি চিবুতে চিবুতে অসংকোচেই বলল, না পারলে? একটু কষ্ট পাবো। ইনশাআল্লাহ তোমার মেয়ে পারবে বাবাই। আমি জানি সোনা আম্মু। তখন প্রত্যয়ের আম্মু গলা পরিষ্কার করে বললেন, আমাদের বাসায় ছোট্ট মেহমান আসতে চলেছে। একথা শুনে সবার দৃষ্টি তুয়ার দিকে। তুয়া যেহেতু বড় বউ, সবার প্রত্যাশা তুয়া প্রেগনেন্ট। কিন্তু প্রত্যয়ের আম্মু হেসে বললেন, আগে আমাদের চাঁদের ঘরে চাঁদের কোনা আসতে চলেছে। সবাই এবার ঘাড় ঘুরিয়ে চাঁদের দিকে তাকালো। চাঁদ লজ্জায় মাথা নিচু করে আছে। সবাই এই খবর শুনে একসঙ্গে বলল, আলহামদুলিল্লাহ। প্রত্যয়ের আম্মু আরেক গাল হেসে বললেন, ডাবল সুখবর হচ্ছে, আমাদের তুয়াও মা হবে। এবার সবাই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। প্রত্যয়ের আম্মু যে মজা করছে না, এটা ওনার ছলছল চোখ আর হাসি দেখে বোঝা যাচ্ছে। গত 2 সপ্তাহ থেকে প্রত্যয় তুয়ার ব্যাপারটা আন্দাজ করেছিল, কিন্তু তুয়াকেও কিছু বলেনি। সব মেয়ে এই খবর আগে বরতে জানায়, কিন্তু যা তুয়া আগে ওদের বান্ধবীরূপী শাশুড়িকে জানিয়েছে। শাশুড়ির কথায় হসপিটালে টেস্ট করিয়ে শিওর হয়ে সবাইকে জানালো। চাঁদের এখন 3 মাস, ওর পিরিয়ড অনিয়মিত হওয়াতে সে বুঝতে পারেনি। আর তুয়ার চলছে 1.5 মাস। সবার মুখে তৃপ্তির হাসি। তবে প্রিয়ম প্রত্যয়ের দিকে আর লজ্জায় তাকায়নি। যদিও এটা কাকতালীয় ঘটনা, প্রত্যয়ের আব্বু খুশি হলেও মুখে কিচ্ছু বললেন না। ওনার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। এই ব্যাপারটা তুয়ার দৃষ্টি এড়ালো না। প্রত্যয়ের আব্বু একজন বুদ্ধিমান মানুষ। ওনার চিন্তা একটাই, এবার ইচ্ছে কি হবে? চাঁদ তুয়া নিজেদের বাচ্চা পেয়ে ইচ্ছেকে দূরে সরাবে না তো? ইচ্ছে ভালোবাসা থেকে বঞ্চিত হবে না তো? আর নিজের বাচ্চা কাঁদলে কেউ অন্যের বাচ্চার জন্য দৌড়ায় না, একথা চরম সত্যি। যেখানে ইচ্ছে তো এতদিন সব ঠিক ছিল, এখন 2টো বাচ্চা এসে যদি প্রত্যয় প্রিয়ম সহ সবার মন বদলে যায়। মানুষের মনের উপর কারো হাত থাকে না, এমনি মানুষের মনও বদলাতেও সময় লাগে না। ওনার কপালের ভাঁজ আরো চিন্তিত ফেস দেখে মৃদু হেসে বলল, আপু, ইচ্ছের আদর কখনো কমবে না, কথা দিলাম। একথা শুনে প্রত্যেক আব্বু সহ সবার মুখে হাসি ফুটল। তারপর সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। চাঁদ রুমে প্রবেশ করতেই প্রিয়ম চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রতিবারের মতো এবারও সে অনুভূতি প্রকাশে অক্ষম, তাই চুপ করে রইল। চাঁদ প্রিয়মের নিশ্চয়তার মানে বুঝতে পেরে মৃদু হেসে বলল, আজ আমি পরিপূর্ণ, সম্পূর্ণ। এদিকে প্রত্যয় রুমে এসে দেখে তোয়া ইচ্ছের চুল বেঁধে দিচ্ছে। দুপাশে 2টো বিনুনিতে ইচ্ছেকে বেশ লাগছে। প্রত্যয় সোফাতে বসে একটা বই হাতে নিল।
তখন ইচ্ছে প্রত্যয়ের কাছে গিয়ে আদরে সুরে বলল, বাবাই, আমাকে আর একটু ইতো এনে দাও প্লিজ। শূন্য খাঁচা দেখতে মোটেও ভালো লাগে না। প্রত্যয় হাতের বইটা রেখে মৃদু হেসে বলল, আচ্ছা, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইচ্ছে ভুবন ভোলানো হাসি দিয়ে প্রত্যয়ের গালে আদর দিল। আদরের বিনিময়ে প্রত্যয় তাকে আদর দিল। প্রত্যয়ের ইতু নামক পাখিটা বেঁচে নেই, হঠাৎ জ্বরে মারা গেছে। সেদিন ইচ্ছে সারাদিন খুব কেঁদেছিল। সেদিন থেকে প্রত্যয় আরেকটা ময়না পাখির খোঁজ করছে, কিন্তু সবসময় ময়না পাখি পাওয়া যায় না। তবু সে পাহাড়ি এলাকায় একজনকে জানিয়ে রেখেছে, সে পেলে এনে দেবে বলেছে। তো আজ চুপ করে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের দুজনকে দেখলে নিঃসন্দেহে মনে হয় ওরা বাবা মেয়ে। দুজনে টুকটাক গল্প করে ইচ্ছে জামজুলে বাটি হাতে নিয়ে বলল, আচ্ছা বাবাই, আমি এখন রুমে গেলাম, শুভরাত্রি। প্রত্যয় মুচকে এসে প্রত্যুত্তরে বলল, শুভরাত্রি সোনামা। তুয়া নিজের চুলে চিউনি করতে করতে বলল, ইচ্ছে বেশি রাত জাগবে না, শরীর খারাপ করবে। ইচ্ছে দরজার কাছ থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, পড়া কমপ্লিট করে ঘুমিয়ে যাব মাম্মাম, প্রমিস। আর আমরা বাবাইয়ের ইচ্ছে পূরণ করতে হবে তো। কথাটা বলে ইচ্ছে মিষ্টি এসে স্থান ত্যাগ করলো। ইচ্ছের মাম্মাম ডাকটা তুয়ার কলিজা জুড়িয়ে যায়। ওর প্রতিটা দায়িত্বের কথা স্মরণে চলে আসে। যদিও তুয়ারও অনেক পরিবর্তন এসেছে, সে এখন পারফেক্ট সহধর্মিণী এবং ইচ্ছের মাম্মাম হয়ে উঠেছে। তুয়া বসে ইচ্ছের কথাগুলো ভাবছিল। হঠাৎ প্রত্যয়ে দরজা আটকানোর শব্দে ভাবনায় ছেদ ঘটল। দুজনের চোখাচোখি হওয়াতে দুজনে মৃদু হাসল। প্রত্যয় বিনা বাকি তুয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তুয়া হেসে আলতো করে প্রত্যয়ের চুলে হাত ডুবাল। কারো মুখে কোনো কথা নেই, শুধু একে অপরের অনুভূতিকে গভীরভাবে অনুভব করছে। তুয়া যত্ন করে প্রত্যয়ের চুল টেনে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর তুয়া মুখ তুলে তুয়ার পেটে আদর দিয়ে বলল, এই অমূল্য উপহারটার আগমনে আমি খুব খুশি। অনেক অনেক ভালোবাসা নিয়েও শোনা বউটা। তুয়া প্রত্যয়ের কপালে আদর দিয়ে বলল, ধন্যবাদ প্রিয়। তারপর থেকে শুরু হলো চাতুয়ার প্রতি সবার যত্ন নেওয়া। ছোট ইচ্ছেও এখন পড়ার ফাঁকে ফাঁকে ওদের যত্ন নেয়। বাসার প্রত্যেকটা সদস্য ওদের প্রতি খুব যত্নশীল। প্রত্যেক প্রিয় নিজেদের বউদের জন্য কখনো একা কিছু আনে না, কিছু আনলে সবার জন্য আনে। আমার বউ একা খাবে এমন মনোভাব ওদের কারোর মনে নেই। যাদের খুব একটা বমি হয় না, সে প্রায় সব কিছুই খেতে পারে, কিন্তু তুয়া খাবারের গন্ধ সহ্য করতে পারে না। ওর পছন্দের জিনিসগুলো এখন অপছন্দের লিস্টে যুক্ত হয়েছে। তুয়ার আব্বু আম্মু এসে তুয়াকে দেখে গেছে, তাদেরও খুশি অন্ত নেই। ওনারা তুয়াকে সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু তুয়া রাজি হয়নি। প্রত্যেক আব্বু আম্মু চাচ্ছিলেন না তুয়া যাক, কিন্তু ওনারা মুখ ফুটে বলতেই পারছিলেন না। তুয়া না যাওয়াতে প্রত্যেকের মুখে হাসি ফুটেছে। আর তুয়া মূলত যায়নি চাঁদের জন্য। তুয়া বাপের বাড়ি গেলে চাঁদ মন খারাপ করতো। সব মেয়েরা এই সময়টায় মায়ের কাছে থাকতে চায়, আর সেখানে চাঁদের তো বাবার বাড়ি নেই। তুয়ার সিদ্ধান্তে তুয়ার আব্বু আম্মু অখুশি হয়নি, বরং হেসে মাথায় হাত রেখে বলেছেন, আমার মাটা অনেক বড় হয়ে গেছে। তারপর শারীরিক মানসিক সমস্যাগুলি নিয়ে চাঁদ তুয়ার দিন কাটতে লাগলো। প্রত্যেক প্রিয়ম ওদের যথেষ্ট খেয়াল রাখে। প্রত্যেক প্রিয়ম যেই ফল কাটুক ওদের দুজনের জন্য ফল কাটবে। দুজনকে এক ডক্টরই দেখেন। দুজনের জন্য আরামদায়ক পোশাকও এক, শুধু ভিন্ন কালারের। দুটো বউ সবার থেকে সমান ভালোবাসা পায়। এখানে ইচ্ছেও বাদ যায় না, সে সবার চোখের মনি। আর পুত্রবধূদের এটা ওটা এনে খাওয়ানো প্রত্যেক আব্বু রোজকার কাজ। উনি আজ বিকেলে মূলত চাঁদ তুয়ার জন্য বাইরে গিয়েছিলেন। ওরা দুজনেই মুখে স্বাদ পাচ্ছে না, বমি করে ওদের রুচি বেহাল দশা। তাই উনিও তাদের জন্য ঝাল করে পেয়ারা মাখিয়ে এনেছেন। চাঁদ খাচ্ছে আর ঝালের গন্ধে তুয়ার বমি পাচ্ছে। না খেলে বাবা কষ্ট পাবে ভেবে সে এক পিস খেলো এবং সাথেই বমি করে দিল। আর পুরো বমি গিয়ে পড়লো প্রত্যেক আব্বুর গায়ে। তুয়া এবার লজ্জায় কেটে দিল। প্রত্যেক আব্বু হেসে তুয়াকে পানি খাইয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, ব্যাপার না মা, এটা ধুলে পরিষ্কার করে যাবে, কিন্তু তুই কাঁদলে আমি খুব কষ্ট পাবো। দাদু হব আর এসব সহ্য না করলে হবে। কথাটা শুনে চাঁদ তুয়া হাসত। প্রত্যেক আম্মু তুয়ার মুখ মুছিয়ে বমি পরিষ্কার করে বললেন, তাই তো তোদের এই বাড়িতে ভালো রাখার জন্য এনেছি। তোরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, বুঝলি?
এদিকে কালকে রাতে ইচ্ছে চানাচুর শেষ। সে আজ সারাদিন চানাচুর খায়নি। প্রিয়ম চানাচুর এনেছে, কিন্তু তুয়া লুকিয়ে রেখেছে। ইচ্ছে আগে অল্প করে চানাচুর নিত, আর এখন বাটি ভর্তি করে নেয়। এত চানাচুর খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তুয়া লুকিয়ে রাখে। এখন ইচ্ছে স্কুল ব্যাগে চানাচুরের প্যাকেট থাকে। ক্লাস চলাকালীন শিক্ষকের আড়ালে চানাচুর খাওয়া ইচ্ছের আরেক অভ্যাস। আজ সে কোচিং থেকে ফিরে চানাচুর না পেয়ে গাল ফুলিয়ে বসে আছে। প্রত্যেক হসপিটালে আর প্রিয়ম গেছে ওর প্রোগ্রামে। এখন ওরা ওকে বাসায় নেই, কে ওকে চানাচুর এনে দিবে? ইচ্ছে ছলছল চোখে প্রত্যেক আব্বুর দিকে তাকালেন। উনি ইচ্ছেকে এই রুমে যাওয়ার ইশারা করলেন। ইচ্ছে ওনার ইশারা বুঝে দৌড়ে রুমে চলে গেল। হ্যাঁ, ও দাদু চান চানাচুর এনেছে। ইচ্ছে মুখে চানাচুর পুরে দরজা দিয়ে উকি মেটে বলল, দাদুজান লাভ ইউ। তোমার চুলগুলো না পাকলে তোমাকে আমার বফ বানাতাম। একথা শুনে সবাই হেসে উঠল। তখন প্রত্যেক আম্মু একটু রাগি দেখিয়ে বললেন, ফাজিল মেয়ে, কি বললি তুই? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বাদাম খেতে খেতে বলল, তোমার বইরাকে নিতে আমার বইই গেছে। কথাটা বলে ইচ্ছে চানাচুর খেয়ে পড়তে বসলো। এখন ওর পড়ার খুব বেশি চাপ যাচ্ছে, তাই সে অযথা সময় নষ্ট করলো না। তুরাগের ছেলের নাম লিখেছে পরাগ। পরাগ এখন হাঁটতে শিখেছে। বউ বাচ্চা নিয়ে তুরাগ বেশ সুখে আছে। সেদিনের পর ইলার সঙ্গে তুরাগের আর যোগাযোগ হয়নি। গতদিনের ইলার বান্ধবীর সঙ্গে তুরাগের দেখা হয়েছিল। ওর বান্ধবী জানিয়েছে ইলা সুইসাইড করেছে। রিকের অত্যাচার নাকি দিন দিন বেড়েই গিয়েছিল। ওকে নিয়ে রিক এক প্রকার ব্যবসা শুরু করেছিল। প্রথম ওর বন্ধুদের আনলেও পরে কাস্টমার ধরে আনতো। ইলা সে ডক্টরকে ব্যাপারটা জানালে ডক্টর বলেছিল। এই কথা শুনে ইলা নিজের প্রতি ঘৃণা জন্মায়, আর এসব থেকে বাঁচতেই সুইসাইডের পথ বেছে নেয়। পরে ইলার ডায়েরি পেয়ে পুলিশ রিককে গ্রেফতার করে এবং সেই ডক্টরের লাইসেন্স ক্যান্সেল করে। ওরা দুজনেই এখন কারাগারে বন্দী। এই ঘটনা শুনে তুরাগ কষ্ট পেলেও কিচ্ছু বলল না। আর কী বা বলবে, ইলা তো নিজেই ওদের সম্পর্কটা নষ্ট করেছে। তাছাড়া সে তুরাগ বাদে অনেক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে, তাদের থেকেও লাখ লাখ টাকা হাতিয়েছে। তারপর সুযোগ বুঝে কেটে পড়েছে। আজও লোভ ওকে ধ্বংস করলো। রনি থম মেরে ওর ক্যাবিনে বসে আছে। আজ ওর কলিগের থেকে বসের সম্পর্কে অনেক কিছুই জেনেছে। বসের বাঙালিতে অপছন্দের কারণ ওনার মেয়ে এক বাঙালি ছেলের সঙ্গে পালিয়েছে। ট্যুরে এসে বসের মেয়ে রোজের সঙ্গে ছেলেটার পরিচয় হয়েছিল, আর সেখান থেকে তাদের প্রেমের সূত্রপাত। আর ছেলেটা বেকার ছিলেন, তাছাড়া ওনাদের সোসাইটির সঙ্গে মানানসইও ছিল না। এই জন্য উনি মেয়েকে এই সম্পর্কটা এগোতে নিষেধ করেছিলেন, কিন্তু মেয়ে ওনার কথা অমান্য করেছিলেন। তাই বস রেগে আজ পর্যন্ত মেয়ের খোঁজও নেয়নি। ওনার ভাষ্যমতে যে মেয়ে বাবার সম্মানের কথা ভাবে না, তাকে উনি মেয়ে হিসেবে মানেন না। এই ঘটনার পর থেকে বাঙালি ছেলেরা ওনার চোখের বিষ। ওনার মনে হয় সব বাঙালি এমন ধাঁচের। এটাও জানা গেছে যে ছেলে এখন বাংলাদেশের পুলিশ অফিসার পদে নিযুক্ত আছে। এসব শুনে রনিত খোঁজ নিয়েছে এবং জানতে পেরেছে সে ছেলে হচ্ছে পুলিশ অফিসার শায়ন। আর শায়নের বউ রোজের সমস্যার কারণে এখন ওদের বাচ্চা হয়নি, তাই সে ইচ্ছেকে দত্তক নিতে চেয়েছিল। এদিকে দিশা এখনও বাচ্চা নিতে অচ্ছুক নয়। সে ভাবে বাচ্চা মানেই প্যারা, আর অল্প বয়সে বাচ্চা নিয়ে শারীরিক গঠন নষ্ট করার মানেই হয় না। স্ত্রীর মাঝে আকর্ষণীয় কিছু না থাকলে স্বামী পরনারীতে আসক্ত হয়। রনিতের মাও বারবার বলেন একটা বাচ্চা নিতে, কিন্তু দিশার একই কথা, তার মন মতো সময়ে বাচ্চা নেবে। কারো কথা শুনে এসে ডুবতে রাজি নয়। এই জন্য রনিতের আম্মু আর কিছু বললেন না। চাঁদের এখন 8 মাস চলছে। মাঝরাতে হঠাৎ পেটের ব্যথায় কি উঠল। বাচ্চাটা মনে হচ্ছে সজোরে কেক মেরেছে, আর ব্যথাতে সে কুকিয়ে উঠেছে। প্রিয় মালতে করে চাঁদের পেটে হাত বুলিয়ে হেসে বলল, এমন করে না সোনা বাবাটা, আম্মু তো ব্যথা পাচ্ছে। একথা বলতে বলতে আরেকটা লাথিতে চাঁদ প্রিয়মের বুকে মুখ গুজে ফুপে ফুপে কেঁদে উঠল। প্রিয়মার এই কাহিনী বিচার করতে পারল না। সে হেসে চাঁদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। প্রত্যেক সারাদিন হসপিটালেই থাকে, কিন্তু ওর মন তোয়াতে সীমাবদ্ধ। সারাদিনে কতবার খবর নেয় তার হিসেব নেই। রাতে প্রত্যয় তোয়াকে বুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। হঠাৎ তোয়া প্রত্যয়ের বুকে বমি করে দিল। প্রত্যয় দ্রুত উঠে তোয়ার কপালে চেপে ধরে মুখ মুছিয়ে পানি খাওয়ালো। কিছুক্ষণ আগে তো একটা আপেল খেয়েছিল, সেটা এখন তুলে দিল।
প্রত্যয় তুয়াকে সোফাতে বসিয়ে বেডশিট বদলে শুয়ে দিল আর নিজে ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খাবার আনলো। তুয়াকে খেতে দিলে সে কেঁদে কেঁদে বলল, খুব জ্বালাচ্ছিস সবাইকে, সারাদিন কষ্ট করে রাতেও আমার জন্য ঘুমোতে পারছো না। আমার না মরে যেতে ইচ্ছে করছে। প্রত্যয় মৃদু হেসে তুয়ার কপালে আদর দিয়ে বলল, ধুর পাগলি, কষ্ট না করলে বাবা হওয়া যায় না। আর আমার সোনা বউটার কষ্টের কাছে আমার কষ্ট কিছু না। তুয়া আদরে বাচ্চার মতো প্রত্যয়ের বুকে চুপটিপ করে পড়ে রইল আর প্রত্যয় আলতো করে তুয়ার মাথাতে হাত পোড়াতে লাগলো। সবার আদর ভালোবাসা আর যত্ন নিয়ে দিনগুলো কেটে গেল। আর নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে যাদের মেয়ে প্রিয় আর তুয়ার ছেলে প্রাণের আগমন ঘটল। যাদের ডেলিভারির দিন প্রিয়ম টেনশনে প্রচণ্ড অস্থির ছিল। সে পারছিল না যাদের সব কষ্ট এক নিমেষেই মুছে দিতে, যাদের চিৎকার যেন প্রিয়মের কলিজায় গিয়ে বিঁধছিল। তারপর কষ্টের সীমানা অতিক্রম করে প্রিয় উচ্চ শব্দে কেঁদে উপস্থিতি জানান দিল। প্রিয়ম ছোট্ট প্রিয়কে বুকে জড়িয়ে ধরে সবার সামনে কাঁদল। বাবা হওয়ার অনুভূতি এত মিষ্টি ওর জানা ছিল না। প্রিয়মের কান্না দেখে ছোট্ট প্রিয় ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মেয়ের তাকানো দেখে প্রিয়ম কাঁদতে কাঁদতে হেসে উঠল। আর ভাইয়ের এমন কাণ্ড দেখে প্রত্যয় মৃদু হেসে চোখ ঝুলাচ্ছিল। তুয়ার বেলায় তুয়া প্রত্যয়কে ছাড়া ওটিতেই ঢুকতেই চাচ্ছিল না। ওর একটাই কথা ছিল, জানি না আমার সঙ্গে কি ঘটবে, আমি সব অবস্থাতে তোমাকে চাই। সেদিন প্রত্যয় তুয়ার কথা মতো ওটিতে থাকতে ঢুকেছিল। ডেলিভারির সময় তুয়ার প্রচুর ব্লিডিং হচ্ছিল, কিছুতেই ব্লিডিং বন্ধ হচ্ছিল না। প্রত্যয় শান্ত থাকলেও বোঝাতে পারেনি ওর বুকের তোলপাড়। তুয়ার আর্তনাদে প্রত্যয়ের চোখে পানি এসে গিয়েছিল, তবুর প্রচেষ্টা এবং কাজ থামায়নি। প্রত্যয়ের ছেলের নারী নিজেই কাটল। আর এই অদ্ভুত সুন্দর অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্রত্যয় শুভ্র তোয়ালে পেঁচানো ছেলের কপালে আদর দিয়ে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম সোনা বাবাটা, সুন্দর এই পৃথিবীতে তোমাকে সুস্বাগতম। ছেলের বাবার কথা বুঝতে না পারলেও চোখ খুলে বাবাকে দেখল। কিছুক্ষণ পর তোয়াকে কেবিনে দেওয়া হলো। একে একে সবাই দেখা করে যাওয়ার পর প্রত্যয় তোয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রচণ্ড ভালোবাসি তোমাদের। তুয়াও দুর্বল গলায় প্রত্যুত্তরে বলল, আমারও বাবুর আব্বু। এদিকে ইচ্ছের আবদার ছিল প্রত্যয়ের পর সে প্রাণকে আগে করে নেবে। প্রিয়কে নিতে পারেনি, সেদিন ওর পরীক্ষা ছিল। তাই প্রত্যয়ের প্রাণকে ইচ্ছের পড়ে তুলে দিল। ছোট্ট প্রাণের কান্না দেখে সেও ভ্যা ভ্যা করে কেঁদে দিল। ইচ্ছে প্রাণের দিকে তাকিয়ে কেঁদে বলল, আমার ছোট্ট পাখিটা কাঁদিস না, আমি তোকে চানাচুর খাইয়ে তাড়াতাড়ি বড় করে তুলব। 3 বাচ্চার হাসি কান্নাতে প্রত্যয়দের বাসাটা গমগম করছে। ইচ্ছে প্রত্যয়ের চাওয়াটাই রেখেছে। সে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। তাই প্রিয় মেচিকে স্বর্ণের প্রজাপতি লকেট উপহার দিয়েছে। আর প্রত্যয় চাঁদ তুয়ার মতো একই ব্রেসলেট উপহার দিয়েছে। ইচ্ছে ব্রেসলেটের মাঝখানে ইচ্ছে মনি লেখা আছে। ইচ্ছে ব্রেসলেটটা আর হাত থেকে খুলে নেই, বরং সবসময় হাতে পরে থাকে। প্রত্যয়ের আব্বু ইচ্ছেকে দারুণ একটা ড্রেস দিয়েছে। ইচ্ছে ওর মডেলিং শোয়ের টাকা দিয়ে প্রাণ ও প্রিয়কে ড্রেস আর স্বর্ণের চেইন উপহার দিয়েছে। আর এভাবেই হাসি খুশিতে কেটে গেল আরও কয়েকটা মাস। কিন্তু হঠাৎ দিশার আগমনে সবার মনটা বিষিয়ে গেল। দিশা যুক্তি আর আবদার শুনে সবাই থমকে গেল। প্রত্যয় প্রিয়ম তখন বাসায় ছিল। ওরা তখনও বুঝতে পারছিল না দিশার উপস্থিতির কারণ। তুয়া কিছু বলার আগেই দিশা হাউমাউ করে কেঁদে প্রত্যয়ের পা জড়িয়ে ধরল। দিশার এমন কাজে সবাই হতবাক। প্রত্যয় দ্রুত ওর কোলে থাকা প্রিয়কে তুয়ার কোলে দিয়ে দিশার থেকে ওর পা ছড়িয়ে নিল এবং দিশাকে তুলে সোফাতে বসালো। এদিকে ছোট্ট প্রিয় প্রত্যয়ের কোলে যাবে বলে কান্না জুড়ে দিয়েছে। সে আবার প্রত্যয়ের অন্ধভক্ত। প্রত্যয় প্রিয়কে কোলে নিতেই প্রিয় থেমে গেল। অপর সোফাতে চাঁদের কোলে তখন প্রাণ ঘুমাচ্ছিল। সবার দৃষ্টি তখন দিশার দিকে। দিশা সবার দৃষ্টির মানে বুঝে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, ডক্টর বলেছে আমি কখনো মা হতে পারবো না, দয়া করুন আমাকে, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আমি 2 হাত পেতে আর সাহায্য চাইতে এসেছি, ইচ্ছেকে আমি নিতে এসেছি ভাই, প্লিজ। দিশা কথাটা শুনে কেউ প্রত্যুত্তর করলো না, কারণ এই বিষয়ে কারো কিছু বলা নেই। এতদিন যে ভুল করে ইচ্ছের খোঁজটুকু নেয়নি, একবারও ভাবেনি ছোট্ট বাচ্চাটা কেমন আছে। সে আজ স্বার্থের জন্য এখানে এসেছে। তাছাড়া দিশার মন মানসিকতা সম্পর্কে ওদেরও ধারণা আছে। তাই ওর কথায় কেউ বিচলিত হলো না, বরং শান্তভাবে কথা চালিয়ে গেল। ইচ্ছে ওর রুমে বসে ড্রয়িং করছে। সে জানে না ড্রয়িং রুমে কী হচ্ছে।
দিশা টিস্যু পেপার দিয়ে বারবার চোখ মুছেই যাচ্ছে। তুয়া কিছু বলার আগেই প্রত্যেক একবার ইচ্ছে রুমের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আপনার কথা বুঝলাম, কিন্তু আপনার চাওয়াটা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু আমি ইচ্ছেকে দত্তক নিয়েছি, সেই সূত্রে ইচ্ছে আমার মেয়ে। ওকে ছাড়া আমি বা থাকবো কিভাবে? চাইলে ওর দায়িত্বটা আমি অফিসার সায়নকে দিতে পারতাম, তখন যেহেতু দেইনি, তাহলে আজ কিভাবে দিব? প্রত্যেক কথা শুনে দিশা একটু অসন্তুষ্ট হলো। সে প্রাণী থেকে একবার তাকে রাগটাকে আয়ত্তে এনে বলল, আপনাদের বাচ্চা আছে, তবুও কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন ভাই? আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। প্রিয়ম এবার কড়াভাবে উত্তর দিল, ইচ্ছে এই পরিবারের মেয়ে, এসব কথা ভুলেও আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। আমাদের মেয়েকে আমরা দিব না। আপনি বেশি বাড়াবাড়ি করলে আমরাও আর চুপ থাকবো না। এই কথা শুনে দিশা রেগে উঠে দাঁড়িয়ে আঙ্গুল তুলে বলল, আপনারা সবাই স্বার্থপর লোভী। আপনাদের রূপ আমি চিনে ফেলেছি। ঠিক আছে, আমিও এর শেষ দেখেই ছাড়বো। কথাটা বলে দিশা দ্রুত স্থান ত্যাগ করল। দিশার ব্যবহারে সবাই হতভাগ হয়ে তাকিয়ে রইল। এই মাত্রই তো বাচ্চার জন্য কেঁদে কাহিল হয়ে যাচ্ছিল। এই মৌসুম দিয়ে ওদের বশ করতে পারলো না দেখে হুমকি দিয়ে গেল। প্রত্যয় ইচ্ছে রুমের দিকে তাকিয়ে সবাইকে এই টপিকটা চেপে যেতে বলল, কারণ ইচ্ছে যখন তখন এই রুম থেকে বের হতে পারে। কেউ কথা বাড়ালো না, চুপ হয়ে গেল। হঠাৎ প্রাণ কেঁদে উঠল। যার দাঁত বের করে হেসে বলল, সোনা বাবাটা কাঁদে না। বাবাটা যত্ন আতি কম হচ্ছে নাকি যে কাঁদছে? কথাটা শুনে প্রাণ ড্যাব ড্যাব করে যাদের মুখের পানে তাকালো। চাঁদ প্রাণের সঙ্গে আদরের সুরে কথা বলতে লাগলো। প্রত্যয় প্রিয়কে নিয়ে রুমে গেল, আর তুয়া গেল রান্নাঘরে। প্রিয়ম এবং আব্বু আম্মু রুমে চলে গেল। এখন ড্রয়িং রুমে কেউ নেই। চাঁদ আশেপাশে চোখ বুলে প্রাণের কানে কানে বলল, সোনা বাবা, আমাকে শাশুড়ি বানাতে তোমার আপত্তি নেই তো? প্রাণ কি বুঝলো কে জানে। এ কথাটা শুনে সে খিলখিল করে হেসে উঠল। এদিকে দিশা গালি দিতে দিতে রিক্সা ডেকে উঠে বসলো। ওর পরিকল্পনা ব্যর্থ হবে ভাবতেও পারেনি। সত্যি সে বাচ্চা জন্মদানে অক্ষম। ওর বাচ্চা জন্মানোর থলিটাই নেই, যদিও তাতেও তার বিন্দুমাত্র আফসোসটুকু নেই। বাচ্চা না হলে তো আর জান দিতে পারবে না। বাচ্চা ছাড়াও মানুষ বাঁচে, সেও বাঁচবে। শুধু শুধু অক্ষমতা নিয়ে আফসোস করার মানেই হয় না। তবে এটা নিয়ে ওদের স্বামী স্ত্রীর রোজ ঝামেলা হচ্ছে। তাই সে ইচ্ছেকে দত্তক নিতে এসেছে, যাতে একটা বাচ্চাও পায় আর ওর সংসারটাও টিকে। এখন ইচ্ছেরও তেমন ঝামেলা নেই। তাছাড়া সে জেনেছে প্রত্যেক আগের ফ্ল্যাটটা এখন ইচ্ছের নামে। ইচ্ছের সঙ্গে এসব পেলে তো মন্দই হয় না। তাই তো এত ছলাকলা। কিন্তু আফসোস, তার পরিকল্পনা ব্যর্থ হলেও পরের দিন বিকেলে প্রত্যেক ইচ্ছেকে নিয়ে ইচ্ছের ফ্ল্যাটে এসেছে। প্রতি শুক্রবার ইচ্ছে এখানে আসে। ইচ্ছে ছোট ছোট চোখে ওরা আম্মুর আসবাবপত্রে হাত বুলালো। প্রত্যেক সোফায় বসে ইচ্ছেকে দেখছে। ইচ্ছে ওর আব্বু আম্মুর ছবিটাতে আদর দিয়ে বলল, আব্বু আম্মু, আমি খুব ভালো আছি, তোমরাও খুব ভালো থেকো। কথাটা বলেই ইচ্ছে শব্দ করে কেটে দিল। প্রত্যেক ইচ্ছেকে আটকালো না, বরং মন খুলে কাঁদতে দিল। ওরা কখনো চায়নি ইচ্ছে ওরা আব্বু আম্মুকে ভুলে যাক, বরং ইচ্ছেকে তাগাদা দেয় মামাজে আব্বু আম্মু যেন দোয়া করতে। তাছাড়া প্রত্যেক প্রিয় ইচ্ছেকে নিয়ে ওর আব্বু আম্মুর কবর জিয়ারত করতে যায়। ইচ্ছে প্রত্যয়ের আম্মুর সঙ্গে নামাজ পড়ে আর মোনাজাতে আব্বু আম্মুর জন্য দোয়াও করে। ইচ্ছেকে আজ ব্যাকুল হয়ে কাঁদতে দেখে প্রত্যয় উঠে আলতে করে ইচ্ছের চোখ মুছে বলল, সোনা আম্মুটা আর কাঁদে না। সন্তানরা কাঁদলে বাবা মা খুব কষ্ট পায়। এখন তোমাকে কাঁদতে দেখে আমারও কষ্ট হচ্ছে মা। ইচ্ছে দ্রুত চোখ মুছে মিষ্টি করে হাসল, যার মানে সে আর কাঁদবে না, আর প্রত্যেকেও কষ্ট পেতে দিবে না। প্রত্যয় হেসে ইচ্ছের কপালে আদর দিয়ে বাসার পথে রওনা দিল। এদিকে বাসায় প্রাণ আর প্রিয়র কান্না দেখে সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। একজন কাঁদলে আরেকজন খিলখিল করে হাসছে। যদিও প্রাণ খুব একটা কাঁদে না, কিন্তু প্রিয় অকারণে কাঁদতে খুব ভালোবাসে। প্রিয় যখন কাঁদে প্রাণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রাণকে তাকাতে দেখে প্রিয় আরো জোরে চিৎকার করে কেঁদে ওঠে। আর প্রত্যেকে বাসায় ঢুকতে দেখলে প্রিয় আগে হাত বাড়িয়ে দেয়, অর্থাৎ এখন তাকে কোলে নিতেই হবে। প্রত্যেকে ফ্রেশ হওয়ার সুযোগটুকু দেয় না, চিৎকার করে কেঁদে চোখ নাক লাল করে ফেলে। এদিকে প্রাণ একদম ঠান্ডা স্বভাবের, ঠিক বাবার মতো হয়েছে। সে একা হাত পা নাড়িয়ে খেলতে পছন্দ করে। এজন্য চাঁদ তো রেগে বাচ্চা অদল বদল করতে চেয়েছে।
সত্যি সত্যি সেটা না করলেও প্রিয় বেশিরভাগই থাকে প্রত্যেক রুমে, আর প্রাণ থাকে চাঁদের কাছে। প্রিয় মাঝে মাঝে দুজনকে কোলে নিয়ে ঘুরতেও বের হয়। কখনো প্রত্যয় দুজনকে একসঙ্গে নিয়ে খেলে আন্তরিক কথাবার্তা বলে। এভাবেই দিন কেটে কয়েক মাস পেরিয়ে দুজনে দাঁত উঠতে দেখা গেল। প্রাণের উঠেছে 4টে দাঁত আর প্রিয় 2টো দাঁত। সেই দাঁত দিয়ে যাকে তাকে কামড়ে দিয়ে দুজনে আবার হাসে। কখনো কখনো দুজন দুজনকে কামড়ে দুজনেই একসঙ্গে কাঁদে। ওদের কাণ্ডে কারো কিছু বলার থাকে না, শুধু দম ফাটানো হাসি ছাড়া। বাস্তব জীবনে হাসি কান্না, মান অভিমান আর ভালোবাসার বন্ধনে থেকে কেটে গেল বেশ কয়েকটা বছর। প্রিয় প্রাণ দুজনেই বড় হয়েছে। ওরা দুজনে একসঙ্গে একই কলেজে পড়াশোনা করে। ওরা দুজনেই সামনের বার এইচএসসি দেবে। 6টা দিন ওদের ঝগড়া প্রায় লেগেই থাকে। প্রাণ খুব স্বল্পভাষী, কিন্তু প্রিয় বাচাল টাইপের। ইচ্ছেও ওর পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পড়ায় দেশের বাইরে পড়াশোনার পাশাপাশি চাকরিও করছে। চাঁদ, তুয়া সহ সবাই আগের মতোই আছে। রনিত বসের মন জয় করে তার আরেক মেয়েকেই বিয়ে করেছে। পলকের নাম আজও তার মনের কোণেই লুকিয়ে আছে। শুধু শেষ বয়সে একজন সঙ্গী দরকার ভেবেই জীবনকে আরেকবার সুযোগ দিয়েছে। রনিতের একটা ছেলে হয়েছে, ওরা ওখানেই স্থায়ীভাবে থেকে গেছে। শান একটা মেয়ে বাচ্চা দত্তক নিয়েছে। মাহিম আর রাশেদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 7 বছর পেরিয়ে গেছে, রনিতের দাদি মারা গেছে। তুরাগা 3 দিন আরেকটা মেয়ে হয়েছে। সব মিলিয়ে সাজানো গোছানো গল্পের চরিত্রগুলো সবাই বেশ সুখে আছে। আজ পাত্রপক্ষ এসে ইচ্ছেকে আংটি পরিয়ে গেছে। সেই সময় ইচ্ছে সে কি কান্না! প্রিয়মের বুকে মুখ লুকিয়ে খুব কাঁদছিল। চাতুয়া প্রত্যয়ের আম্মু কেঁদেছে। শুধু প্রত্যয় কাঁদতে পারেনি, শুধু ঝলাঝল চোখে ইচ্ছেকে বুঝিয়ে কোনো মতে থামিয়েছে। ইচ্ছের বরের নাম স্পর্শ আহমেদ, পেশাতে মেডিকেলের প্রফেসর। 2 দিন আগে প্রিয়ম কথায় কথায় ইচ্ছের বিশেষ মানুষটার কথা জানতে চেয়েছিল। বাসার সবার সম্পর্কটা বন্ধুর মতো, তাই ইচ্ছে লজ্জায় নতজানু হয়ে ওদের সম্পর্কের কথা জানিয়েছে। ছিল সব দিক থেকে পারফেক্ট, তাই সবাই ইচ্ছের পছন্দ মেনে নিয়েছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে সবাই আড্ডায় বসেছে। ইচ্ছে সোফায় বসে চুপ করে চানাচুর খাচ্ছে। প্রত্যয়ের বাবা ইচ্ছের দিকে তাকে মৃদু হেসে বললেন, ভাবলেও শান্তি লাগছে। আমাদের ইচ্ছের বিয়ে, এখন বিয়েটা সম্পূর্ণ দেখলে পারলে হয়। ইচ্ছে খাওয়া থামিয়ে ছলছল চোখে দাদুজানের দিকে তাকালো। এসব শুনলে ওর খুব কষ্ট হয়। মূলত সে দাদুজানের জন্য বিয়েতে রাজি হয়েছে, কারণ উনি চাচ্ছিলেন ইচ্ছের বিয়ে দিয়ে দিতে। ওনার হার্টে মেজর সমস্যা দেখা দিয়েছে। যদিও প্রত্যেক নিজে চিকিৎসা করছে, তবুও কারো আয়ুর কথা তো বলা যায় না। ইচ্ছে কিভাবে তাকাতে দেখে উনি কথা বাড়ালেন না। প্রিয়কে ডেকে পাকা চুলে বেছে দিতে বললেন। রাতে প্রাণ, প্রিয় ছাড়া সবাই খেতে বসেছে। চাঁদের বুকনে শুনে প্রিয় এসে বসেছে। প্রত্যয় একবার প্রিয়র দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, সোনা মা, তোমার গাল লাল লাগছে কেন? গালে কি হয়েছে? প্রিয় ফুপে ফুপে বলল, বাবাই মশা মারতে গিয়ে থাপ্পড়টা বেশি জোরে দিয়ে ফেলেছি। প্রাণ ততক্ষণে চেয়ার টেনে বসে বাঁকা হাসে, কারণ থাপ্পড়টা সে দিয়েছে। প্রায় সে সবার আড়ালে ডেকে প্রিয়কে মারে। প্রাণের ভয়ে একথা সে কাউকে বলতেই পারে না। প্রিয় বাচাল হলেও বোকাশোকা টাইপের মেয়ে, সাথে প্রাণকে খুব ভয়ও পায়। চাঁদ এখন মাঝে মাঝে প্রাণকে জামাই ডাকে। প্রাণ আগে লজ্জা পেলেও এখন কিচ্ছু বলে না, কিন্তু প্রিয় কেঁদে নাক টেনে টেনে বলে, না আম্মু, এটা হতে পারে না, কিছুতেই না। একথা শুনে সবাই মিটিমিটি হাসে। প্রত্যয়ের ছেলেই প্রত্যয়ের মতোই ব্যক্তিত্ব সম্পন্ন। প্রত্যয় প্রিয়মের আদর্শে সে বড় হয়েছে। চাঁদ, প্রিয়ম ছোট থেকেই প্রাণকে খুব ভালোবাসে, আর প্রত্যয় তুয়া প্রিয়কে। বাসার 3টা বাচ্চা সমান আদরে বড় হয়েছে। প্রাণ, প্রিয় আর ইচ্ছের সম্পর্কটাও দারুণ। কথার মাঝেই তুয়া ইচ্ছে আর প্রিয়কে মাছ বেছে শাশুড়ির প্লেটে ভাত তুলে দিল। ওনাকে কিছু বলার সুযোগটুকুও দিল না। প্রিয়ম ওর বাবার প্লেটে মাছ তুলে খেতে ইশারা করলো। প্রত্যেক সবার গ্লাসে পানি ঢেলে প্রাণের প্লেটে মাংস তুলে দিল, কারণ প্রাণ শুকনো ভাত খাচ্ছিল। প্রাণ মাথা তুলে তাকালে প্রত্যয় হেসে খেতে ইশারা করলো। প্রত্যয়ের আব্বু ওনার জান্নাত নামক পরিবারের প্রতিটা ফুল একটু একটু আদর ভালোবাসা দিয়ে যত্ন করে বড় করা। উনি মনে মনে দোয়া করলে যেন ওনার বাগানটা সবসময় সুখে পরিপূর্ণ থাকে। তারপর হাসি ঠাট্টা কথার ছলে খেয়ে যে যার রুমে চলে গেল। তুয়া, প্রাণ, প্রিয় ইচ্ছেকে একবার করে দেখে রুমে চলে আসলো।
মাঝরাতে প্রত্যয়ের বাবার বুকের ব্যথা বেড়ে গেল। প্রত্যয় প্রাথমিক চিকিৎসা করেও সকালে ওনাকে হসপিটালে নিয়ে গেল। পরীক্ষা করে ওনার হার্টে 3টা ব্লক ধরা পড়লো। মূলত চর্বি জমে ওনার হৃদযন্ত্রের রক্তনালী ব্লক হয়ে গেছে। প্রত্যয় রিপোর্ট দেখে ভাবলো হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি করবে, কিন্তু সেটা করা সম্ভব হলো না। তাই ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নিল। প্রত্যয় নার্সকে সব রেডি করতে বলে ওটি ড্রেস পরে ওটির দিকে গেল। বাসার সবাই প্রত্যয় দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। প্রত্যয় আম্মু চোখ মুছে প্রত্যয়ের মাথায় হাত রেখে বলল, দোয়া রইল তোমরা সফল হও। ঠিক তখন আরেকজন ওটির ড্রেস পরে প্রত্যয়ের পাশে এসে দাঁড়ালো। উনি হলেন কার্ডিওলজিস্ট ইনশিয়ারা। ডক্টর ইনশিয়ারা আর ওয়াসিক মিলে অপারেশনটা করবে। ওরা দুজনেই কথা না বাড়িয়ে ওটিতে ঢুকে গেল। ওটিতে কারো মুখে কোনো কথা নেই, শুধু টুংটাং যন্ত্রপাতি শব্দ। প্রত্যয়ের বাবার মুখের দিকে একবার তাকিয়ে কাজ শুরু করলো। এক পর্যায়ে ডক্টর ইনশিয়ারা মুখ তুলে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয়ের ইশারা পেয়ে সে পেশেন্টের পা থেকে রগ কাটলো। তারপর পুরো মুখটা কেটে 2 ভাগ করে সেই রগ হৃদযন্ত্রে বসিয়ে দিল। এই রগের মাধ্যমে নতুনভাবে রক্ত সঞ্চালন হবে। ওদের ওটিতে ঢোকার 4 ঘন্টা পেরিয়ে গেছে, তবু এখনও কেউ বের হচ্ছে না। অজানা ভয়ে সবার বুকে কাঁপছে। প্রায় 5 ঘন্টা পর ওরা হাসি মুখে ওটি থেকে বের হলো। ইনশিয়ারা রক্তমাখা ড্রেসে প্রিয়মকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলল, বাবা, দাদুজানির অপারেশন সাকসেস হয়েছে। একথা শুনে সবার মুখে হাসি ফুটল। জাতু ইনশিয়ারাকে জড়িয়ে ধরে আদর দিল। এই ডক্টরের পুরো নাম ইনশিয়ারা ইচ্ছে। সেই ছোট্ট চানাচুর পাগড়ি মেয়েটা ডক্টর ইনশিয়ারা। প্রত্যেক চাওয়া পূরণ করতে ইচ্ছে এত দূর এসেছে। পড়ার চাপে কখনো কেঁদে একাকার করেছে, রাত জেগে চোখের নিচে কালি ফেলে সেই চেহারা দেখেও কেঁদেছে। অনেক ত্যাগ আর কষ্ট করেই সে ডক্টর হয়েছে। আজ ওর কষ্ট সার্থক হলো। যদিও শুরু থেকে প্রত্যেককে হাতে ধরে সবটা শিখিয়েছে, আর সেই শিক্ষা সঠিক সময়ে ব্যবহার করতে সক্ষম হয়েছে। এদিকে প্রিয় এক কোণে বসে এখনো কেঁদেই যাচ্ছে। ওর কান্না সহজেই থামে না। চাঁদ প্রিয়র দিকে বিরক্ত হয়ে তাকিয়ে তুয়ার সঙ্গে বাইরে গেল, আর প্রাণ প্রিয়কে নিয়ে কুইডরে গেল। প্রিয় হেঁচকি তুলে কাঁদছে আর ওনাতে নাকি সর্দি মরছে। প্রাণ আশেপাশে চোখ বুলিয়ে বিরক্ত হয়ে বলল, তুই কি কান্না থামাবেই? থামছে না, আমার কান্নার ব্রেক ফেল হয়ে গেছে। ও আচ্ছা বলেই প্রাণ সজোরে প্রিয়র গালে থাপ্পড় বসিয়ে দিল। প্রিয় গাল ধরে শব্দ করে কাঁদার আগেই প্রাণ বলল, কান্নার ব্রেক ঠিক করে দিলাম, এবারে কান্নার শব্দ কানে আসলে তোর খবর আছে। একথা বলেই প্রাণ স্থান ত্যাগ করলো। আর প্রিয় মুখে ওড়না ঢুকিয়ে কান্না থামাতে না পেরে বলল, থামছে না, তাও থামছে না। দূরে প্রাণ দাঁড়িয়ে কথাটা শুনে বলল, আর লাগবে, আসবো আমি। প্রিয় চোখ মুছে নাক টেনে বলল, না থাক, হয়ে গেছে। 2 সপ্তাহ পর এখন প্রত্যয়ের বাবা আগের তুলনায় ভালো আছেন। তুয়া প্রত্যয়ের আব্বু ও আম্মু এসে ওনাকে দেখে গেছে। বাসা তো আগের মতোই আবার প্রাণোচ্ছল হয়ে উঠেছে। হসপিটালে প্রিয়কে মারার কাহিনী প্রত্যয় দেখে ফেলেছিল। পরে সে প্রাণকে ডেকে প্রিয়কে মারতে নিষেধ করেছে। প্রাণ ভেবেছে প্রিয় প্রত্যয়কে বলে দিয়েছে, তাই প্রাণ প্রিয়কে 2 ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। দুপুরে চাঁদ গোসল সেরে ড্রেসিং টেবিলটার সামনে বসলো। প্রিয়ম শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছিল। চাঁদ নিজের চুলে শ্যাম্পুর সুগন্ধ শুকে দাঁত বের করে হেসে পড়ল, নিজের চুলের সুগন্ধে নিজেই মাতাল হয়ে যাচ্ছি। আল্লাহ না করুক আমার স্বামী কবে কোমায় চলে যায়। প্রিয়ম শুনেও না শোনার ভান করে থাকলো। এত বছর পরেও চাঁদ ঠিক আগের মতোই আছে। এখনো আগের মতোই প্রিয়মকে জ্বালিয়ে মারে। এখন চাঁদকে প্রত্যুত্তরে কিছু বলা আর পাগলের খোঁচা মারা সমান। তাই প্রিয়ম বুদ্ধিমানের মতো চুপ থাকলো। ওদিকে তুয়া রান্নাঘর থেকে বের হয়ে ওদের রুমে প্রবেশ করতেই হাতের টান অনুভব করলো। প্রত্যয় তুয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আদরে সুরে বলল, নিষ্ঠুর বউ, আমাকে একটু সময় দিলে কি হয়? সময় দিব কেন শুনি? কেন দিবে না শুনি? আহ্লাদ না রে পাগলি, এটা তোমার শঙ্খচিলের ভালোবাসা। কথাটা শুনে তুয়া মুচকে এসে প্রত্যয়ের বুকে মাথা রেখে বলল, তুমি আমার মনের আকাশের সুদর্শন শঙ্খচিল, যার পুরো হৃদয়ে শুধু আমার বিচরণ, আর এই শঙ্খচিলটাকে বড্ড বেশি ভালোবাসি। এই কথা শুনে প্রত্যয় তুয়াকে বাহুজুড়ে আবদ্ধ করে বলল, বুকের বাঁ পাশে আছো, সারা জীবন থাকবেও।
ইচ্ছে স্পর্শের সঙ্গে ক্যাফেতে দেখা করতে এসেছে। স্পর্শ বেশ সুদর্শন এবং চটপটেও বটে। স্পর্শ হঠাৎ খেয়াল করলো ইচ্ছে ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝে স্পর্শ হেসে হাতের প্যাকেটটা ইচ্ছের দিকে এগিয়ে দিল। ইচ্ছে মুচকে সে স্পর্শের 2 গাল টেনে আদুরে কণ্ঠে বলল, ওলে আবার কিউট বাবুটা। স্পর্শ হাসলো কিন্তু প্রত্যুত্তর করলো না। সে জানে ইচ্ছে চাঁচুর পাগলি, আর পরীক্ষার সেন্টারে ইচ্ছেকে চাঁচুর খেতে খেতে লিখতে দেখে সে প্রেমে পড়েছিল। ঝালে ঠোঁটে দুটো লাল হয়ে গিয়েছিল। সে দৃশ্যটা স্পর্শের চোখে আজও ভাসে। স্পর্শ ইচ্ছের সঙ্গে দেখা করতে আসলে চাঁচু নিয়ে আসে। আজও আসার সময় তার ব্যতিক্রম হয়নি। স্পর্শ একবার আর চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, বিয়ের আগে আমার সামনে আর চানাচুর খাবে না। কেন? খেলে কি হবে? তাহলে আমিও খাবো। তো খাও। চানাচুর নয়, তোমার ঠোঁট। ছি, পচা কথা। এখন আমি লজ্জা পাচ্ছি। হ্যাঁ, দেখি দেখি আমার বউয়ের লজ্জা মাখা মুখটা। এদিকে প্রিয় পর্দার আড়ে দাঁড়িয়ে দুয়াদের রোমান্স দেখছে আর মিটিমিটি হাসছে। প্রাণ পানি খেতে এসে প্রিয় কাণ্ড দেখে ফেলে। প্রাণ ওকে কড়াভাবে মানা করেছিল কারো রুমে উকি না দিতে, কিন্তু প্রিয় পুনরায় একই কাজ করলো। প্রাণ নিঃশব্দে এগিয়ে প্রিয়র মুখ চেপে ধরে ওর রুমে নিয়ে আসে। প্রিয় ভয়ার্ত চোখে প্রাণের দিকে তাকিয়ে আছে, আর প্রাণ হাতে স্টিলের স্কেলটা নিয়ে সজোরে টেবিলে আঘাত করছে, যেন এইভাবেই প্রিয়কে আঘাত করে ক্ষান্ত হবে। হঠাৎ প্রাণ প্রিয়র বাহু ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, আমার নিষেধ অমান্য করলি কেন? আর করব না, দাঁত ছুঁয়ে বলছি। আমার কথা অমান্য করার শাস্তি তোকে পেতেই হবে। আচ্ছা থাপ্পড় দাও, একটু আসতে দিও। প্রাণের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। প্রিয় ভয়ে মাথা নিচু করে কাঁদছে। প্রিয় ভয়ার্ত মুখটা প্রাণের কেন জানি খুব ভালো লাগে। তবে সে যে প্রিয়কে ভালোবাসে না তা কিন্তু নয়। প্রাণের প্রাণ হচ্ছে প্রিয়। যদিও একথা বাসার সবাই জেনেও না জানার ভান করে, প্রাণ প্রিয়কে সবসময় চোখে চোখে রাখে। কিন্তু বোকা প্রিয় প্রাণের শাসনটা দেখে কিন্তু ভালোবাসাটা বোঝে না। প্রিয় ওর 2 গান ধরে কেঁদে নাক টেনে টেনে বলল, বাবাই কত ভালো। আর আমি খুব খারাপ, তাই তো? আমি তোমাকে আমার মনের আকাশে শঙ্খচিল বানাবো না। হতে আমার বয়ে গেছে। প্রিয় আর কথাই খুঁজে পেল না। তাই সে কিছু একটা ভেবে আর চোখে প্রাণের দিকে তাকিয়ে দৌড়ে রুম ত্যাগ করলো। প্রাণ ধরতে গিয়েও পারল না। প্রিয়র ভাবনা পরের কথা পরে ভাবা যাবে, এখন তো পালিয়ে বাঁচি। প্রাণ ওর যাওয়ার থেকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হবু শ্বশুরের মতো থাপড়ে দিয়ে বউ সোজা করার দায়িত্বটা এবার আমাকেই নিতে হবে।